আসসালামু আলাইকুম সবাইকে। গোল এ প্লাস বাই মেডিলজি এর আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পেপারের ভৌত আলোক বিজ্ঞান শেষ করব। অ্যান্ড এটা এমনভাবে শেষ করব যাতে এই ক্লাস শেষে অ্যাটলিস্ট আমাদের এইটুকু নিশ্চিত হয়, ঠিক আছে? এখানে আমরা বেসিক কনসেপ্ট থেকে শুরু করে তারপরে এমসিকিউ সিকিউ যা যা দরকার আমরা সূত্রগুলো এখানে একদম ঠোঁটস্থ করে বের হবো। তারপরে আমরা জাস্ট প্র্যাকটিস করবো কয়েকটা, তারপরে আমাদের শেষ, ঠিক আছে? ফার্স্ট টপিক, এই টপিকে তিনটা টপিক এই চ্যাপ্টারে। হ্যাঁ, কে না জানে ব্যতিচার দিয়ে শুরু। তো ব্যতিচার পড়ার আগে আমাদেরকে তরঙ্গ নিয়ে বুঝতে হবে। And তরঙ্গের উপরিপাতন এই ব্যাপারটা আসলে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে বেশি পড়ছি বা তরঙ্গ চ্যাপ্টারে পড়ছি, ঠিক আছে? সো ওই জিনিসটা বেশি আলাপ করবো না, আমরা এখানে দশা পার্থক্য আর পথ পার্থক্যটা নিয়ে একটু দেখি। আচ্ছা, লাল কালি নাকি প্রবলেম হয়, সো সাদা ইউজ করি। একটা তরঙ্গ আঁকাই। হ্যাঁ, ধরো এরকম যদি একটা তরঙ্গ যায় ভাবে, কি কালি দেবো? ঠিক আছে, এটা একটা তরঙ্গ। ওকে, এখন দেখো, এটা তরঙ্গের একটা চূড়া আর এইটা একটা খাদ। তো এই দুইটা মিলায় তোমার একদম এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্ট, দুটো একই পয়েন্ট, মানে দুটো সদৃশ পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি, তাই না? আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, ওটাকে ল্যাম্বডা দিয়ে প্রকাশ করা। তো এটা তরঙ্গ। হ্যাঁ, অ্যান্ড একটা তরঙ্গ দৈর্ঘ্যে কত দশা যায়? 2π দশা যায়। তাহলে এটাকে আমরা দশা আকারে লিখলে জিনিসটা হবে 2π, ঠিক আছে? এটুকু তো আশা করি সবাই জানো যে 2π দশা যায় কত? ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্যে, রাইট? ঠিক আছে, এখন দেখো, আমরা যখন পার্থক্য নিয়ে চিন্তা করবো, মানে দুইটা তরঙ্গ যাচ্ছে, তো দুইটা তরঙ্গের পার্থক্য এখন যে কোনো হইতে পারে। যে ধরো আমি আমি ধরে নিলাম এইটুকু এরিয়া, ঠিক আছে? আমি ধরে নিলাম এইটুকু এরিয়া, এটা আসলে দেখা যাচ্ছে না। তা আমি ধরে নিলাম এইটুকু এরিয়া। এইটুকু এরিয়া আমার ডেল এক্স বোঝায়। ডেল এক্স মানে পথ পার্থক্য, ঠিক আছে? এটা মানে পথ পার্থক্য, ঠিক আছে? এটা পথ পার্থক্য। এন্ড আমি ধরে নিলাম যে এই ডেল এক্স সে আমার যে দশা পার্থক্যটা হয়, হ্যাঁ, ডেল এক্স আমার যেই দশা পার্থক্যটা হয় সেটা আমার ডেল ডেল। এন্ড এটা কি? এটা আমার দশা পার্থক্য। বুঝতে পারছো? মানে ল্যামডার জন্য যেটা 2π, ডেল এক্স এর জন্য সেটা ডেল ডেল, আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এখন দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে একটা সূত্র আমরা নিয়ে আসবো, খুবই সহজ সূত্র, এটা আমার গুলানোর কিছুই নাই এখানে। হ্যাঁ, তো সেখান থেকে এমসিকিউ আসে, সিকিউ দিয়ে দেয় মাঝে মধ্যে। এখানে দেখো একবার, ডেল এক্স পথ পার্থক্য, ডেল এক্স পথ পার্থক্য, তার টোটাল পথটা কত? ল্যামডা, তাই না? ডেল এক্স ভাগ ল্যামডা দিলাম, যে যতটুকু পার্থক্য নিছি ডিভাইডেড বাই মোট যে পথটা। এখন উপরের ওদিকে কি নিব? ডেল ডেল ভাগ 2π, অর্থাৎ জিনিসটা আসলে সমানুপাতিক আর কি। তো এই জন্য আমাদের সুন্দর সূত্রটা এরকম আসে, ঠিক আছে? এটা নিয়ে গোলানোর কিছু নেই, ঠিক আছে? কেমনে কেমনে মানুষজন গুলায় ফেলে আমি জানি না। ডেল এক্স ভাগ ডেল এক্স এর যে পুরাটা, ডেল ডেল মানে দশা পার্থক্য, ডিভাইডেড বাই পুরা যে দশাটা, 2π দশা, তাই না? তো এই আমাদের ভেরি ফার্স্ট একটা সূত্র পেলাম এই চ্যাপ্টারে, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটা আরেকবার একটু দেখাই দিই যে আসলে জিনিসটা হলো কি। ডেল এক্স আমার এইটুকু অঞ্চল, ঠিক আছে? আর নিচে ল্যামডা আমার যে পুরো ডিস্টেন্সটা এটার একক কিন্তু মিটার। এটা একটা দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা ডেল ডেল, মানে এইটুকু এরিয়াতে যত দশা চেঞ্জ হয়েছে, এইটুকুর মধ্যে যত দশা চেঞ্জ হয়েছে ওটা আমার ডেল ডেল, ঠিক আছে? আর এইটার একক কি? দশা, এটা একটা কোণ, তাই না? অ্যান্ড পুরাটাতে যত কোণ পরিবর্তন হয় সেটা আমার 2π, তাই না? 2π কোণ পরই তো আলটিমেটলি একটা বৃত্ত এরকম 2π ঘুরে তারপর আবার সেম পয়েন্ট থেকে শুরু করে, তাই না? এটাই তো। তো এই আমাদের সূত্র গেল। ওকে ওকে, এখন এইটা জানার পরে আমাদের ব্যতিচার শুরু করা যায়। এখন ব্যতিচারের জন্য যেটা আমাদের দরকার সেটা আমরা একটা চিত্র আঁকাবো, ঠিক আছে? তারপরে আমরা সূত্রগুলোতে যাব। এটা উৎস 1 উৎস 2, S1 S2 মানে উৎস, আলোক উৎস। হ্যাঁ, আলোক উৎস। ধরো এটা একটা আলোক উৎস। উৎস মানে স্লিট, মানে চিড়, ঠিক আছে? ইয়ং এর যে দ্বিচিড় পরীক্ষা সেটা সেটা।
তাহলে এটা হচ্ছে আমার ইয়ং এর দ্বিচির পরীক্ষা আমরা দেখতেছি। ওকে, এটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। দ্বিচির, ঠিক আছে, দ্বি মানে দুই আর চিড় মানে ছিদ্র বা স্লিট। S1 S2 হচ্ছে আমার সেই স্লিট। ঠিক আছে, তো এইখান দিয়ে এখন আমাদের আলোটা যাবে। ওকে, আলো যাবে। আর এইদিকে ধরো রাখা আছে আমাদের পর্দা, এইদিকে রাখা আছে কি পর্দা। ওকে, এখন ধরো আলো, এই লাল কালারের আলো অথবা কি কমলা কালারের আলো, হ্যাঁ যাচ্ছে। জিনিসটা ধরো এইখান থেকে, মানে আলো তো তরঙ্গ, তাই না? এখন তরঙ্গর হিসাবগুলো কি বুঝতে হবে যে আসলে কেন ব্যতিচার হচ্ছে, কেন অপবর্তন হচ্ছে। মানে আচ্ছা ছোট করে একটু বুঝাই দিই, এটা আমি পরে মিশিয়ে দেবো। ঠিক আছে, দেখো মানে একটা আলো যদি সরল রেখা এভাবে যায় তাহলে কিন্তু ব্যতিচার অপবর্তন কিছুই সৃষ্টি হইতো না, তাই না? ব্যতিচার মানেই তো হচ্ছে যে এদের উপরিবর্তন ঘটবে, তারপরে হচ্ছে অন্ধকার সৃষ্টি হবে, উজ্জ্বল সৃষ্টি হবে, এটাই তো ব্যতিচার। তো উপরিপাতন তো তরঙ্গের হয়, তাহলে এখানে তরঙ্গ হিসেবে চিন্তা করলে আমরা ব্যতিচারটা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আবার দেখা যায় অপবর্তন। অপবর্তন কি সেটা অপবর্তনে যে বলবো আবার, বাট অপবর্তন হচ্ছে একটা এরকম করে একটা প্রতিবন্ধকতা আছে যেটা ধার ঘেঁষে যাওয়ার সময় এই আলো একটু ছায়া অঞ্চলে বেঁকে যায়। মানে আলটিমেটলি আলো এখানে যদি যায় তাহলে এখানে যদি একটা পর্দা থাকে তাহলে এই 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 পুরোটা অংশ কি ছায়া হতো না? বাট অপবর্তনের ফলে দেখা যায় যে এই এইখানে আলো থাকে। ঠিক আছে, এখানে আলো থাকে, মানে জ্যামিতিক ছায়া অঞ্চলে আলো প্রবেশ করে। তো এটাই হচ্ছে আমাদের অপবর্তনের ব্যতিচারের সিম্পল একটা কনসেপ্ট। তো সেখান থেকে আমরা একটু দেখি। ঠিক আছে, তো ব্যতিচারে কি হয়, দুইটা উৎসের আলো অবশ্যই সেটা এইরকম অবস্থায় হইতে হবে, মানে সমদশা সম্পন্ন যেহেতু হয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট পথ পার্থক্যে যাতে থাকে, সুসঙ্গত উৎস যাকে বলে। ঠিক আছে, সুসঙ্গত উৎসের দুইটা উৎসের আলো, অ্যান্ড সেই সুসঙ্গত হওয়ানোর জন্য আমরা এই দ্বিচির ইউজ করি। দুইটা টর্চ লাইট এভাবে ধরে রাখলে জিনিসটা সুসঙ্গত হবে না। ঠিক আছে, কারণ দুইটা ডিফারেন্ট। এখানে দুইটা উৎসটা যেহেতু সেম, তাই দুজনের মধ্যে পথ পার্থক্য ক্রিয়েট করার জন্য আমাদের এই দ্বিচির তৈরি হয়েছে। যাই হোক, এগুলো তোমাদের জানাই লাগবে না অ্যাকচুয়ালি, সিকিউ এর জন্য এগুলো জানা লাগবে না। সো সিকিউর জন্য যেটা লাগবে সেটা আমি এখানে মানে আঁকাই দিব বা লিখে দিব। ঠিক আছে, তো আমরা এখানে আলো আঁকাই। ধরো আমরা এমন একটা উজ্জ্বল বিন্দুর কথা চিন্তা করতেছি যেই বিন্দুটা এইখানে, এটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরা। এই জিনিসটা আসলে ব্যতিচারে এরকম হয়। ঠিক আছে, ব্যতিচারের ক্ষেত্রে সবগুলো ডোরা সমান ইন্টেন্সিটির হয় বা সমান তীব্রতার হয়। ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু। ওকে, এটা হচ্ছে পি বিন্দু। S1 থেকে এই বরাবর অবশ্যই একটা আলো গেছে, এই বরাবর অবশ্যই একটা আলো গেছে, অ্যান্ড S2 থেকে এই পি বরাবর অবশ্যই একটা আলো গেছে। ঠিক আছে, তো ধরে নিলাম এটা হচ্ছে x1, এটা x2, আর এই মধ্যবর্তী যে দূরত্বটা, মধ্যবর্তী যে দূরত্ব বা চিড় থেকে পর্দার দূরত্ব, এটা প্রকাশ করা হয় ডি দিয়ে। ওকে, আর চিড়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আপাতত আমরা আসলে জিনিসপাতি পরিচিতি পাইছি। এন্ড ধরো একটা কেন্দ্রীয় উজ্জ্বল পাওয়া যায় বা কেন্দ্রীয় যে চরম ডোরা, সেটা হচ্ছে ধরো এটা, যেটা একই ইন্টেন্সিটির অবশ্যই, হ্যাঁ একই ইন্টেন্সিটি। এটা হচ্ছে কেন্দ্রীয়, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। ঠিক আছে, অ্যান্ড এইখান থেকে এইটার যে ডিস্টেন্সটা সেটাকে আমরা প্রকাশ করি এক্স এন দিয়ে। এক্স এন মানে পি হচ্ছে এন তম ডোরা, পি হচ্ছে এন তম ডোরা। ওকে, পি হচ্ছে এন তম ডোরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে থেকে কি কি বুঝতে পারতেছি যে দুইটা স্লিট থেকে দুইটা আলোর উৎস অনেকগুলো পয়েন্টে যে মিলিত হয়, আমরা একটা পয়েন্ট দেখাইছি, সেটা হচ্ছে পি পয়েন্ট, যেটা হচ্ছে এন তম ডোরা অ্যাকচুয়ালি। এটা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তার দূরত্বটা হচ্ছে এক্স এন। ওকে, অ্যান্ড পর্দার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, অ্যান্ড এটা হচ্ছে এরকম। এইখান থেকে আমরা কিছু সূত্র নিয়ে আসতে পারি, যে সূত্রগুলোর প্রমাণ আমি আসলে দেখাবো না। ঠিক আছে, যে সূত্রগুলোর প্রমাণ আমি আসলে দেখাবো না, সেগুলো দেখার সময় আসলে ইন্টারমিডিয়েট, এখন আর না। ওকে, সূত্রগুলো হচ্ছে এই ডোরাটা উজ্জ্বল পাওয়ার শর্ত কি আর অবম পাওয়ার শর্ত কি। অবম মানে অন্ধকার। ঠিক আছে, অবম পাওয়ার শর্তটা কি। তো এইখানে আমরা এই জিনিসটা আগে লিখে ফেলি
এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, ডেল এক্স ডি বাই এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এক্স এন জানি দূরত্বটা, ঠিক আছে, ডেল এক্স জানি পথ পার্থক্য, এই দুইটা x1 আর x2 এর পথ পার্থক্য। ডেল এক্সটা কি, এই জিনিসটা এখানে ছোট্ট করে লিখে দিই যে ডেল এক্স হচ্ছে x2 মাইনাস x1। ওকে, এন্ড অবশ্যই এটা আমি এখানে দেখাইতে পারবো, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি একটা লম্ব টানি তাহলে এইটুকু যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে ডেল এক্স, ঠিক আছে। এটা তো আশা করি বুঝতে পারছো, যেখান থেকে যে লম্ব টানি তাহলে তো এটা দুটাই x1, তাহলে যে বাকি যেটা থাকতেছে সেটিতে পার্থক্য, পথ পার্থক্য, ঠিক আছে, ওটা হচ্ছে আমার আলোর পথ পার্থক্য, ঠিক আছে। তো এই সূত্রটা হচ্ছে আমাদের একদম প্রাইম একটা সূত্র, যেটা আসলে সব জায়গায় আমরা মনে রাখতে হবে, এই সূত্রটাকে আমাদের সব জায়গায় মনে রাখতে হবে, ঠিক আছে। এই জন্য একটা লাল লাল বক্সে দিলাম এর জন্য। এখন উজ্জ্বলের ক্ষেত্রে একটা মানে আর হচ্ছে অন্ধকারের ক্ষেত্রে একটা। উজ্জ্বল, যদি উজ্জ্বল ডোরা হয়ে থাকে তাহলে এই এক্স এন ইকুয়ালস টু, আচ্ছা এভাবেও লেখা যায়। উজ্জ্বলের ক্ষেত্রে আসলে ডেল এক্স এর শর্ত আছে, সেটা আমি একটু দেই, সেটা দিলেই আসলে হয়ে যাবে। উজ্জ্বলের ক্ষেত্রে ডেল এক্স হয় এন ল্যামডা, মানে ল্যামডার তোমার হচ্ছে যে কোনো গুণিতক, ঠিক আছে, যে কোনো গুণিতক, ল্যামডার যে কোনো পূর্ণ সাংখ্যিক গুণিতক। ওকে, ল্যামডার যে কোনো পূর্ণ সাংখ্যিক গুণিতক। ওকে, তাহলে এক্স এন কি হবে, এক্স এন হবে এন ল্যামডা ডি বাই আশা করি বোঝা গেছে। ওকে, এন হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা পূর্ণ সাংখ্যিক, এন অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। উজ্জ্বল, এন হচ্ছে অন্ধকার, কি করলাম এটা, যাই হোক, অন্ধকারের ক্ষেত্রে ডেল এক্স হয় ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক, ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক। দেখো এটা হচ্ছে ল্যামডা বাই টু এর জোড় গুণিতক, এটা হচ্ছে ল্যামডা বাই টু এর জোড় গুণিতক, মানে কি 2n ল্যামডা বাই টু, ঠিক আছে, ল্যামডা বাই টু এর জোড় গুণিতক, ঠিক আছে। আর এই ক্ষেত্রে হবে ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক। বিজোড়কে 2n মাইনাস ওয়ান দিয়েও প্রকাশ করা যায়, 2n প্লাস ওয়ান দিয়েও প্রকাশ করা যায়। হ্যাঁ, আমরা 2n মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করবো, তাহলে 2n মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, গট ইট, 2n মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। তাহলে এখন ডেল এক্সটা ওইখানে আমি বসাই দেবো, মানে যে এইখানে আর কি, এখানে ডেল এক্স ডি বাই এ, তাহলে এখানে আমি যদি বসাই দিই তাহলে এই ক্ষেত্রে এক্স এন আসে, দেখো তো কি আসে, 2n মাইনাস ওয়ান ল্যামডা ডি ভাগ 2a, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যতিচার রিলেটেড সকল সূত্র এক স্লাইড। আচ্ছা, এই নিচের লেখাগুলো চলে আসতেছে, হ্যাঁ আসলে আসুক গা, নাকি ওটা নাই করে দেবো, আচ্ছা নাই করে দিই, এটা তো লাগবে না, সো এটা নাই করা ঝামেলা, দূর দরকার নেই, ঠিক আছে। তো এই হলো আমাদের সূত্র, ঠিক আছে, 2n মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই টু এ অ্যান্ড এন ল্যামডা ডি বাই এ। আচ্ছা, এখানে আমরা আরেকটু সুন্দর করে জিনিসগুলো একটু দেখব। ওকে, আচ্ছা এখানে না, এখানে ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ এটা কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে ধরো এইটা একটা উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল ডোরা এন্ড তার নিচে একটা অন্ধকার ডোরা। হ্যাঁ, তো ডোরা প্রস্থ মানে বোঝায় হচ্ছে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব। এটা ধরো এর কেন্দ্র, এটা ধরো এর কেন্দ্র, তাহলে এটা হচ্ছে আমার ডোরা প্রস্থ, যাকে আমরা জেড দিয়ে লিখি, জেড। ওকে, এন্ড হচ্ছে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমার ডোরা প্রস্থ, আচ্ছা এখানে না, আচ্ছা এটা আমরা এখানে দিই, ওইদিকে আমরা অন্য জিনিস লিখবো, এন্ড এখানে এটা দিই, ঠিক আছে। আমরা তাহলে ডোরা প্রস্থ বুঝছি, এবার হচ্ছে ডোরা ব্যবধান। আমরা কনসেপ্টে বেশি সময় দেব, তাহলে আমাদের সিকিউ সলভে আর সময় দিতে হবে না, ওটা তোমরা নিজেরাই পারবা। ওকে,
তো এইটাকে কিভাবে দেখা হয়, ধরো এটা একটা উজ্জ্বল ডোরা, এটা একটা অন্ধকার ডোরা, এর নিচে আর একটা কি উজ্জ্বল ডোরা। ওকে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে যে কোনো দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব অথবা যে কোনো দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এইটাকে প্রকাশ করা হচ্ছে ডেল জেড দিয়ে, মানে আমরা এটা প্রকাশ করবো আর কি। ঠিক আছে, বইয়ে যেভাবে থাকুক আমরা এভাবে দেখবো যে এটা হচ্ছে ডেল জেড এন্ড ওইটা হচ্ছে জেড। ঠিক আছে, এন্ড এইটার আরেকটা নাম হচ্ছে ঝালরের প্রস্থ, জিনিসটা আমি লিখতে পারছি না, ঝালরের প্রস্থ। আর এইটাকে বলা হচ্ছে পট্টি। ঠিক আছে, পট্টির পুরুত্ব, মানে এই নামগুলো হচ্ছে মনে রাখতে হয় আর কি এমসিকিউর জন্য। ঠিক আছে, ঝালরের প্রস্থ আর পট্টির পুরুত্ব। ঠিক আছে, এগুলোর সূত্র আছে, দেখো তো। এই যে এইটুকু ডিস্টেন্সের ডাবল কি এটা না, ডাবলই তো এটা। তাহলে ডেল জেড ভাগ 2, এটা আমি এখানে লিখলাম, এটা আমি এখানে লিখে রাখলাম। তাহলে ডেল জেড ইকুয়ালস টু কি দেখো তো, ধরে যদি এটাকে কেন্দ্রীয় উজ্জ্বল ধরে নিই, এটা যদি প্রথম উজ্জ্বল হয়ে থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব উজ্জ্বলের ক্ষেত্রে এন ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এন ল্যামডা ডি বাই এ। তো একটা যদি এন হয় আর একটা যদি এন প্লাস 1 হয়, তাহলে দুজন ডিফারেন্সটা কত হবে, ল্যামডা ডি বাই এ। আর এইটা হবে ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা। ওকে, ঠিক আছে, এখন আমরা অন্য জিনিস দেখবো, সেটা হচ্ছে উজ্জ্বলের জন্য আরো কিছু আমাদের জানতে হয়। সেটা হচ্ছে এমন, উজ্জ্বল ডোরা সেক্ষেত্রে ডেল এক্স হয়, সেক্ষেত্রে ডেল এক্স হবে, আমি তো বলে দিছি যে 2n ইন্টু ল্যামডা বাই 2 বা n ল্যামডা। সেক্ষেত্রে ডেল ডেল হয় 2n পাই। কারণ দেখো তো n ল্যামডা, আর আমরা জানি না যে ল্যামডা মানে হচ্ছে 2 পাই। ওই যে পথ পার্থক্য, দশা পার্থক্যের কথা চিন্তা করো, যে একটা তরঙ্গ যাচ্ছে, তাহলে সেটা ল্যামডা মানে তো 2 পাই, তাই না? যেটা পথ সেটা দশা, ল্যামডা হচ্ছে পথ, 2 পাই হচ্ছে তার মোট মানে দশা যেটা, তাহলে ল্যামডাকে এই 2 পাই দ্বারা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবো যে ল্যামডা আলটিমেটলি আমার কি 2 পাই দ্বারা আমি যে কোনো জায়গায় রিপ্লেস করে দিতে পারবো। ঠিক আছে, যদি তরঙ্গ হয় আর কি, তাহলে ডেল ডেল হবে আমার 2n পাই। ওকে, গট ইট। আর এই ক্ষেত্রে তাহলে xn কি হচ্ছে, ডেল এক্স ডি বাই এ, ডেল এক্স টেন ল্যামডা ডি বাই এ। ওকে, আর অন্ধকারের ক্ষেত্রে বলো ডেল এক্স ইকুয়ালস টু আমার হচ্ছে 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2 ডেল ডেল সেম সেম জিনিস, ল্যামডাকে রিপ্লেস করে দেবো 2 পাই দিয়ে, তাহলে 2n মাইনাস 1 ইন্টু পাই আর xn কত বলো, 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 2। ঠিক আছে, আপাতত আমরা এইটুকু জানলেই হবে। এক্ষেত্রে আমরা আরেকটু জানতে পারি, ছোট্ট করে যদি লিখে রাখি, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমরা বিস্তার পাই এ ম্যাক্স, আমরা তীব্রতা পাই আই ম্যাক্স। ঠিক আছে, যেহেতু উজ্জ্বল ডোরা পাই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে, অ্যান্ড সেটা পজিটিভ উপরিপাতন, তাই না? সেটা তো মানে অন্ধকার হওয়ার সময় তরঙ্গগুলো ধ্বংস হয়ে যায়, যেহেতু ইকুয়াল, তাই বিপরীতভাবে উপরিপাতন হওয়ার ফলে ধ্বংস হয়ে যায়। তাই ওই ক্ষেত্রে এ ম্যাক্স পাবো, বিস্তার ম্যাক্স পাবো, সেটা হবে আমার 2a, যে কোনো একটার বিস্তার যেটা তার ডাবল হয়ে যাবে। আর এইটা হয় আমার 4। ওকে, বিস্তার প্লাস মাইনাস হতে পারে, আর এটা হচ্ছে 4i0 হবে। আর এই ক্ষেত্রে আমরা পাই এ মিনিমাম, যেটা কিনা 0, অ্যান্ড আই মিনিমাম তীব্রতাও পাই আমরা 0, কারণ কোনো তরঙ্গই তো থাকে না, তরঙ্গই তো আর কোনো অবশিষ্ট থাকে না। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা শেষ। এখন কৌণিক অবস্থান, যেটা আমরা একবার বুঝবো, আর প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস খাটাই দেবো। ঠিক আছে, একবার বুঝবো, একই জিনিস খাটাই দেবো।
কৌণিক অবস্থান। ওকে, দেখো জিনিসটা আমরা যদি আবার ওই জিনিসটা একটু আঁকাই, আচ্ছা এটা আমরা একটু ভালোভাবে আঁকাই আর কি, ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু ভালোভাবে আঁকাই, ঠিক আছে, ভালো লাগতেছে। ওকে, একটু দ্রুত আঁকাই। ওকে, এখানে ধরো এই যে আলো, সে তাহলে এইটা একটা আমার উৎস হয়ে যাচ্ছে, এটা একটা উৎস হচ্ছে যেখান থেকে আমার আলোগুলো তরঙ্গ আকারে এভাবে যাবে, তাই তো। অ্যান্ড এভাবে একটার অপরটার সাথে উপরিপাতন হওয়ার ফলে আমার হয় উজ্জ্বল হবে, অ্যান্ড উপরিপাতন যদি নেগেটিভ হয় তাহলে আমার কি হবে, অন্ধকার হবে। মানে উপরিপাতন নেগেটিভ মানে উপরিপাতন বিপরীত যদি হয় তাহলে আমার জিনিসটা অন্ধকার হবে, ঠিক আছে। তো এখন ধরো সেম ভাবে এটা একটা এখানে গেল, এটাও একটা এখানে গেল, অ্যান্ড এটা হচ্ছে আমার সে পি বিন্দু, কমলা দিই, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, এগুলো আমরা সব জানি, অ্যান্ড এইটা যদি কেন্দ্রীয়, এটা যদি কেন্দ্রীয় হয় তাহলে এখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে এক্স এন, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে এন তম ডোরা, উজ্জ্বল হইতে পারে, অবম হইতে পারে, যেটার জন্য সূত্র বসাবা সেটাই। তো এখানে দেখো, এখানে যদি আমাদেরকে বের করতে হবে যে আসলে থেটাটা কত, বুঝছো, মানে এই পি বিন্দুটার থেটা কত, মানে কৌণিক অবস্থান কত। দেখো এক্স এন তো তার রৈখিক দূরত্ব, কেন্দ্রীয় এই জায়গা থেকে রৈখিক দূরত্ব। এখন কেন্দ্রীয় জায়গা থেকে, মানে কেন্দ্রীয় এইখান থেকে, হ্যাঁ এটা ধরো কেন্দ্রীয় লাইন, এইখান থেকে তার হচ্ছে এই পয়েন্টটার থেটা বের করতে চাচ্ছি আমি, যেটা হবে থেটা এন, মানে তার কৌণিক অবস্থান, ঠিক আছে। আমি কেন্দ্র থেকে এক্স এন বের করতে পারি, বাট তার কৌণিক অবস্থানকে বের করতে পারবো না। এটা তো ত্রিকোণমিতি জানা, যে কোনো পাবলিক পারবে। কিভাবে পারবো, ট্যান নিয়ে নিব, ট্যান থেটা এন, ঠিক আছে। থেটা এন মানে তো এন তম ক্রমের কৌণিক অবস্থান, ঠিক আছে। তাহলে দেখো এটা আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, তাই না। তাহলে এক্স এন ভাগ ডি, এক্স এন এর সূত্র তুমি জানো, এক্স এন এর সূত্র আমরা এখান থেকে নিয়ে আসবো, তাই না, যদি মানে উজ্জ্বল অবমি এগুলো বলে। এখানে এন এর পরিচয়টা আমি একটু লিখে দিই যে এন আসলে কি। এন হচ্ছে যেই এন ইকুয়ালস টু প্রশ্নে যা বলবে তাই, প্রশ্নে যা বলবে, কোনো যোগ বিয়োগ কিছু করতে হবে না, ঠিক আছে। বলবে 1 নম্বর ডোরা, এন এর মান 1 নম্বর বসে দিবা, 2 নম্বর অবম, এই সূত্রে এন এর মান 2 বসাই দিবা, ঠিক আছে। 3 নম্বর উজ্জ্বল, এই সূত্রে এন এর মান 3 বসাই দিবা, সিম্পল অ্যাজ দ্যাট। খালি উজ্জ্বলের ক্ষেত্রে মনে রাখবা ওইটা, আর অবমের ক্ষেত্রে এটা। ওকে, তো এটা আমরা দেখলাম, এখন এখান থেকে আসলে আমরা এইটা আসলে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা আমরা নিয়ে আসতে পারি, যে কিভাবে নিয়ে আসতে পারি এটার আর জিজ্ঞেস করো না। সাইন থেটা, এটাকে আমরা নিয়ে আসতে পারি হচ্ছে ডেল এক্স বাই এ, ঠিক আছে। তাহলে এ সাইন থেটা ইকুয়ালস টু আমরা ডেল এক্স, এই জিনিসটা নিয়ে আসতে পারি। এখন দেখো তো, খুবই ছোট যদি থেটা হয়, থেটা এন এর মান কিন্তু খুবই ছোট হবে। যখন আমরা এই চিরের চিন্তা করতেছি তখন এই থেটা আসলে এত বড় না, আমরা ছবি আঁকাইতেছি অনেক বড়, ঠিক আছে। সো যখন থেটা এন যদি খুবই ক্ষুদ্র হয়, তখন আমরা ত্রিকোণমিতির জিনিসটা জানি যে আসলে সাইন থেটা এন ইকুয়ালস টু ট্যান থেটা এন, এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আসলে ভুল হয় না। তো এখান থেকে আমরা তাহলে কি বলবো, দেখো তো কি করতে পারি, ডেল এক্স বাই এ ইকুয়ালস টু এক্স এন বাই ডি। এখান থেকে আলটিমেটলি আমরা ওই জিনিসটাই আবার পাবো, যে ডেল এক্স ডি বাই এ ইকুয়ালস টু এক্স এন, ঠিক আছে। তো এইটুকুন আসলে আমাদের দরকার নেই, জাস্ট ভালো লাগার জন্য লিখলাম, ওইটা হচ্ছে আমাদের দরকার। তাহলে কৌণিক অবস্থান যদি বলে আমাদের ওই দুটো সূত্র কাজ লাগাতে হবে, ডেল এক্স এর ভ্যালুও জানো, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী।
তাহলে আমাদের কাজ শেষ, ব্যতিচার আমাদের শেষ। ঠিক আছে, আমাদের ব্যতিচার তাহলে শেষ। এবার হচ্ছে আমাদের অপবর্তন। আচ্ছা, যদি বলে যে পরপর 3টা ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর 3টা ডোরার মধ্যবর্তী দূরত্ব বললে মানে এন হচ্ছে 3, তাহলে 3 - 1 ইন্টু ডেল জেড হবে। ঠিক আছে, এই জিনিসটা দেখো, এখানে দেখো পরপর 2টা ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর 2টা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু 2 - 1 ইন্টু ডেল জেড। ঠিক আছে, তাহলে এটা আমি যদি এখানে একটু লিখি যে পরপর এন, পরপর এনটি ডোরার মধ্যে দূরত্ব কত হবে, n - 1 ইন্টু ডেল জেড। ঠিক আছে, এটা জাস্ট একটু লিখে রাখলাম। ওকে, এবার আমরা অপবর্তন শুরু করি। চলো, আমাদের কিন্তু ব্যতিচার শেষ, আমাদের কিন্তু ব্যতিচার শেষ। ওই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, অ্যান্ড হচ্ছে উজ্জ্বল ইয়াতে জাস্ট বসাই দিতে হবে, মান বসাইলেই খেল খতম। এখানে হচ্ছে ওই প্রতিসারাঙ্ক নিয়ে কাজ করে। তো প্রতিসারাঙ্কের ব্যাপারটা আমরা আসলে জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়ছি, সো সেখান থেকে তোমরা ইউটিলাইজ করে ফেলতে পারবা, সমস্যা নেই। তো এখানে এখন দেখো অপবর্তন, অপবর্তন জিনিসটা কি এটা আমি অলরেডি বলে ফেলছি, সো এটা আমি আর বলতে চাচ্ছি না। আমরা ডিরেক্ট হচ্ছে সেম সূত্রের ক্ষেত্রে যাই। তো অপবর্তন, আগে আমরা এইটুকু শিখি যে অপবর্তন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী, ফ্রেনেল, আর একটা হচ্ছে ফ্রনহফার। দুটোই ফ দিয়ে, তাই না? ফ্রনহফার। তো ফ্রেনেলটা কি করে, ফ্রেনেলটা করে হচ্ছে উৎস আর পর্দা দুইটাই সসীম দূরত্ব থাকবে, উৎস ও পর্দা দুইটাই সসীম দূরত্ব থাকবে। এন্ড এই ক্ষেত্রে তরঙ্গ মুখটা হবে গোলীয়। তরঙ্গ মুখ আশা করি তোমরা জানো, ঠিক আছে? যদি না জেনে থাকো আমি জাস্ট একটু বলি যে সমদশা সম্পন্ন কণাগুলার সঞ্চার পথই হচ্ছে তরঙ্গ মুখ। ঠিক আছে, যেখানে একটা তরঙ্গতে সমদশা সম্পন্ন কণাগুলো যেই পথে বিচরণ করে সেটাই হচ্ছে আমার তরঙ্গ মুখ। এখন যদি সমান্তরাল কিছু লাইট আসে, তাহলে ধরো এটা একটা সমদশা সম্পন্ন, এগুলো সমদশা সম্পন্ন, এটা আমার একটা সমতলে অবস্থান করে। ঠিক আছে, বাট একটা যদি এরকম লাইট সোর্সটা যদি রেডিয়েট করে, তাহলে এইভাবে রেডিয়েট করতেছে, তাহলে সমদশা সম্পন্নটা একটা গোলীয় তলে অবস্থান করে। ঠিক আছে, মানে সমান্তরাল রশ্মির ক্ষেত্রে সমতল পাই, আর একটা বিন্দু উৎসের ক্ষেত্রে আমরা কি পাই, গোলীয় তরঙ্গমুখ পাই। ঠিক আছে, তো এটা যেহেতু সসীমে থাকে, বিন্দু উৎস হিসেবে কাজ করে, সসীমে পাই, আমরা তরঙ্গমুখটা গোলীয় পাই। এই ক্ষেত্রে উৎস ও পর্দা উভয়ে অসীমে থাকে, তরঙ্গমুখ সমতল। এখন কিভাবে অসীমে গেল, অসীমে গেল কিভাবে, আমি একটা জিনিস অসীমে রাখতে পারি? অসীমে তো রাখতে পারি না। সো এখানে আসলে কি ব্যবহার হয়, এখানে একটা লেন্স ব্যবহার হয়। ঠিক আছে, লেন্স ব্যবহার করা হয়। আমরা জিনিসটা একটু দেখি, আসো আমরা জিনিসটা একটু দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে আর কি। ধরো এটা হচ্ছে একটা বিন্দু উৎস, ঠিক আছে, এইভাবে জিনিসগুলো রেডিয়েট করতেছে, মানে আলোর তরঙ্গ রেডিয়েট করতেছে আর কি। তো এইখানে হচ্ছে আমার একটা লেন্স রাখা, এখানে হচ্ছে আমার একটা লেন্স রাখা, এটা হচ্ছে তার আলোক অক্ষ। এগুলো টার্ম কিন্তু আমি আর শিখাবো না, এটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের পড়া। ওকে, এটা একটা লেন্স। এন্ড এইখানে হচ্ছে আমার একটা চিড়, এইটা একটা চিড়, মানে এই যে এই পুরো ডিস্টেন্সটা একটা চিড়। ঠিক আছে, এই পুরো ডিস্টেন্সটা কি একটা চিড়। এন্ড এই চিড়ের পরে আর একটা লেন্স রাখা, এটা হচ্ছে তার আলোক অক্ষ। এন্ড বাইরে দিয়ে আমার হচ্ছে পর্দাটা রাখা, যেই পর্দাটা ইকুয়াল, একটা সুন্দর পর্দা আঁকানোর জন্য আমাকে হচ্ছে এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাইরের পর্দাটা। ওকে, এখন আমরা ধরো প্রথমে কিছু লাল আলো নিয়ে যাই। লেন্সের কাজ কি বলতো?
প্রত্যেকটা আলোকে সে কি করবে, এভাবে ধরো আলোগুলো আসতেছে তার দিকে, তাই তো, সমান্তরাল করে দেবে, রাইট, সমান্তরাল করে দেবে। সো ধরো এখানে আসতেছে, হুম, ওকে। এবার আমরা একটা অন্য কালার দিব জাস্ট একটু বোঝার জন্য। দেখো তো, সমান্তরাল রশ্মিগুলাকে লেন্স ফোকাস তলে কি করে, ফোকাস তলে অবস্থান করায়, তাই তো। যে সমান্তরাল রশ্মিগুলা, মানে সমান্তরাল রশ্মিগুলা ফোকাস তলে মিলিত হয়। আর সেটা যদি ফোকাস এই তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে থাকে, তাহলে সেটা ফোকাস বিন্দুতেই মিলিত করে দেবে। এটাই তো উত্তল লেন্সের কাজ, তাই না? তো ওইসব নিয়ে আমরা এই চ্যাপ্টার আলোচনা করব না আর কি। তো ধরো এগুলো হচ্ছে আমার প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এগুলো ধরো প্রধান অক্ষের সমান্তরাল ধরে নিলাম। সেক্ষেত্রে এইটা আমার একদম কেন্দ্রীয় যেই উজ্জ্বলটা তৈরি করে, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় উজ্জ্বল। ওকে, ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে। এবার ধরে নিলাম যে আমরা ধরো এই কালারটা নিই, এই তো জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করবে, তাই না? জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করবে। এই ধরো এরকম হইলো, তো এরকম ধরো এখান থেকেও কিছু রেডিয়েট করছে, ঠিক আছে, ধরো রেডিয়েট করছে এরকম করে, হ্যাঁ, মানে ধাক্কা খেয়ে তরঙ্গের দিকটা চেঞ্জ হয়ে গেছে আর কি, আমি এভাবে চিন্তা করতেছি। মানে জিনিসটা তো এরকম এরকম না, তো এরকম হইতে পারে, এরকম হইতে পারে, জিনিসটা এভাবে চিন্তা করতেছি আর কি। মনে হয় কিছু নাই করেছি, ঠিক আছে। এগুলা একটা পয়েন্টে মিলিত হবে, বাট সেটা ফোকাস বিন্দু হবে না, কারণ সেটা প্রধান অক্ষের সমান্তরাল না, জাস্ট সমান্তরাল রশ্মি, সেটা ফোকাস তলে যে মিলিত হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে এই জায়গাতে যে মিলিত হচ্ছে, ওকে, এই জায়গায় যে মিলিত হলো। অ্যান্ড অবশ্যই সেটা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে লেস ইন্টেন্সিটি হবে, ঠিক আছে। গোলাটা আর একটু ছোট দিতে হতো, ও মাই গড, গোলাটা আর একটু ছোট দিতে হতো, ধরো এটা এরকম। আরো একটা দিই, ধরো হচ্ছে আমরা সবুজ কালার দিই। কিছু কিছু তো ধরো এইভাবে গেছে, এই যে চিড় ঘেসে এইভাবে গেছে না, তো এইগুলো ধরো এই জায়গাতে মিলিত গেছে, ওকে, এই জায়গাতে মিলিত গেছে, ওকে। এটা হচ্ছে আমাদের অপবর্তন এর হিসাব। তো এইটা হচ্ছে আমাদের অপবর্তন। এক্ষেত্রেও আমরা সেম ভাবে জিনিসগুলো একটু ডিনোট করতে পারি। ওটাতে কি কালি দিয়ে করবো, এটাতে করি। তাহলে এই চিরের মধ্যবর্তী দূরত্ব, এটাকে এখানে লিখবো, লিখে দিই, এটা হচ্ছে এ, তাই তো। তারপরে এই চির থেকে পর্দার দূরত্ব ডি, সবকিছু এখানে সেম, সবকিছু এখানে কি সেম, ওকে। তো এইখানে আমরা হচ্ছে এখন কিছু সূত্রে চলে আসবো। আমরা এখন সবকিছু জানি, ঠিক আছে। অ্যান্ড যে কোনো একটা উজ্জ্বলের কৌণিক দূরত্ব তো থিটা, সেটা তো আমরা ব্যতিচারে পড়ছি। তো আমরা এখন সূত্রগুলো দেখি। সূত্র, আমরা অপবর্তনের কনসেপ্ট বুঝে গেছি, আমরা এখন সূত্র দেখব। চলো, প্রথমে কেন্দ্রীয় যে উজ্জ্বলটা, কেন্দ্রীয় উজ্জ্বলের ক্ষেত্রে এ সাইন থিটা ইকুয়ালস টু 0। 0, তার তো কোনো কেন্দ্রীয়, মানে তার তো কোনো কৌণিক দূরত্ব নাই, তাই না। তার তো আলটিমেটলি ডেল এক্সটাও তো, মানে তার তো এক্স এনও 0, তাই না। সো এই আর কি, তাহলে এ সাইন থিটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু ডেল এক্সটাও 0, আর দুটো তো একই জায়গায় মিলিত হয়েছে, পথ পার্থক্য 0, ঠিক আছে। এই ক্ষেত্রে এক্স এন কি হবে, 0, সব 0, আলটিমেটলি তার তো কোনো স্মরণ নেই কোনো দিকে গেল। এবার হচ্ছে চরম বা উজ্জ্বল বিন্দু বা ম্যাক্সিমা, ঠিক আছে। চরম বা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে কি হবে,
এ সাইন থেটা, দেখো এ সাইন থেটা কিন্তু ইকুয়ালস টু ডেল এক্স ছিল, রাইট? এ সাইন থেটা ইকুয়ালস টু ডেল এক্স, কিন্তু এটা যে ওখানে আমরা প্রমাণ করে আসছি, ঠিক আছে? এ সাইন থেটা ইকুয়ালস টু ডেল এক্স প্রমাণ করে নাই, বাট এমনি লিখে আসছে আর কি। তাহলে ডেল এক্স এর এই জায়গায় আমরা এসে জানবো যে ব্যতিচারের মতনই সূত্র, জাস্ট জিনিসটা হবে উল্টা। এই যে চরম না, চরমের ক্ষেত্রে এখন হবে বিজোড়ের গুণিতক, ঠিক আছে? উজ্জ্বলের ক্ষেত্রে হবে বিজোড়ের গুণিতক, ব্যতিচারে ছিল জোড়ের গুণিতক। তাহলে এখানে বিজোড়ের গুণিতক হবে 2n + 1 ল্যামডা ডি বাই 2। ও আচ্ছা, এখানে তো ডেল এক্স আসলে হবে আমার কি 2n + 1 ল্যামডা বাই 2, তাই না? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ঠিক আছে? এখন দেখো ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। এখন দেখো আমরা ব্যতিচারের অবমের ক্ষেত্রে 2n - 1 লিখছিলাম, আর এখন 2n + 1 লিখছি, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ব্যতিচারের অপবর্তনটা উল্টা ঠিকই, মানে ওখানে যেটা ধরো মানে বিজোড় ছিল, এখানে সেটা জোড় হয়ে গেছে, রাইট? ওখানকার উজ্জ্বলটা জোড় ছিল, এখানে উজ্জ্বলটা হয়েছে বিজোড়। তো এখানে দেখো 2n + 1 লিখছি, আর ওইটার অবমের ছিল 2n - 1। এটা মনে রাখবা যে উজ্জ্বল যেহেতু, তাই এটা একটু প্লাস হয়ে গেছে, উজ্জ্বলটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখন এখানে xn এর সূত্রটাও লিখে ফেলি, ওইটা কেন বাকি থাকবে, তাই না? xn হচ্ছে ডেল এক্স ডি বাই এ, ডেল এক্স এটাতে ডি গুণ দিব, এ দিয়ে ভাগ দিব, শেষ। 2n + 1 ল্যামডা ডি ভাগ 2a। তাহলে আমরা এখন অবমেরটা লিখি। অবম বা অন্ধকার, বা কি বলবো, মিনিমা, ঠিক আছে? সেম এ সাইন থেটা, এ সাইন থেটা। অবশ্যই এখানে এন দিলে ভালো লাগে, এন দিলে ভালো লাগে, কারণ এন তমটা বের করবো আমরা, তাই না? এ সাইন থেটা হচ্ছে কি ডেল এক্স ইকুয়ালস টু এন ল্যামডা, ওকে? এন ল্যামডা এক্স এন হবে এন ল্যামডা ডি বাই এ। শেষ শেষ। তো দেখো ব্যতিচার আর অপবর্তনের সূত্র সেম, জাস্ট উজ্জ্বলটা গেছিল অবমে, অবমটা গেছে উজ্জ্বলে, অ্যান্ড যেহেতু উজ্জ্বলে চলে গেছে তাই মাইনাসটা গেছে প্লাস। বিজোড়টা আমি তো 2n - 1ও বিজোড় লিখতে পারি, 2n + 1ও তো বিজোড় লিখতে পারি। তো এখানে 2n + 1 হবে, কারণ কারণ কি, কারণ n ইকুয়ালস টু যা বলবে তাই, যা বলবে তাই, ঠিক আছে? তো এই হলো আমাদের বিষয়। And এইখানে আমরা অবশ্যই এই জিনিসটা লিখে রাখতে পারি যে ডেল এক্স ডি বাই এ হচ্ছে আমাদের এক্স এন। ওইটা জানলে আমি আলটিমেটলি সবগুলো রিপ্লেস করে দিতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের পুরো স্লাইডটি বক্স, তো আমি এখানে আলাদা করে বক্স করলাম না আর কি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমরা ছোট্ট করে এই জিনিসটা পড়ে ফেলি, কেন্দ্রীয় চরমের ব্যাপ্তি নির্ণয় করা যায়। এটা আসলে বুদ্ধি থাকলে তোমরা মানে এমনি পারবা। কেন্দ্রীয় চরমের ব্যাপ্তি, বলতো জিনিসটা কি? কেন্দ্রীয় চরমের ব্যাপ্তি মানে উপরে একটা আছে প্রথম অবম, নিচে একটা আছে প্রথম অবম, তাই না? মানে ধরো এই জিনিসটা যদি এরকম হয়, and এটা যদি কেন্দ্রীয় চরম হয়, এটা ধরো প্রথম চরম, এটা হচ্ছে প্রথম চরম, হ্যাঁ? এখানে কিন্তু কেন্দ্রীয়টা প্রথম না, ঠিক আছে? কেন্দ্রীয়টা প্রথম না, সেই জিনিসটা একটু জানতে হবে। আর আর ব্যতিচারের ক্ষেত্রে কি ছিল? ব্যতিচারের ক্ষেত্রে ছিল হচ্ছে কেন্দ্রীয় যেটা সেটাই প্রথম, কেন্দ্রীয়টাই প্রথম। এখানে আমি ছবি আঁকাই নেই ব্যতিচারের কোনো। আচ্ছা, কেন্দ্রীয় হচ্ছে n = 1, এই জিনিসটা আমি এখানে একটু লিখে রাখলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে লাল কালিতে একটু মার্ক করে রাখলাম, ঠিক আছে? ওকে। আর এই জায়গায় কেন্দ্রীয়টা 1 না, কেন্দ্রীয়টা 1 না, এগুলো হচ্ছে 1। তো আমরা হচ্ছে এখানে লিখে ফেলি যে এটা হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্রীয় চরম, তাই তো? এটা হচ্ছে প্রথম চরম, প্রথম চরম, এটা হচ্ছে প্রথম চরম। কারণ কেন্দ্রীয় চরমে এই সাইডও যেতে পারো, এই সাইডও যেতে পারো, দুইটার কি কৌণিক সরণ সেম, এক্স এনও সেম, ঠিক আছে? এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যেদিকে হোক।
এখানে যে কোনো আলো নাই, তাহলে এটা হচ্ছে প্রথম অবম, এটাও প্রথম অবম, তাই না? আলো নাই তো, তারপরে সেভাবে দ্বিতীয় অবম, তারপর আবার দ্বিতীয় চরম, এইভাবে জিনিসগুলো যেতে থাকবে। দেখো ইন্টেন্সিটি এটার বেশি, হ্যাঁ, তার মানে ওইটার ব্যাপ্তি বেশি হবে, ওটার ব্যাপ্তি বেশি হবে, আমরা এটা বুঝতে পারতেছি। এখন এই ব্যাপ্তি নির্ণয়ের মানে কনসেপ্টটা কি? এই দুইটা প্রথম অবমের মধ্যবর্তী যেই অবস্থান, তাই না, দুই দিকের প্রথম অবমের মধ্যবর্তী দূরত্ব, বোঝা গেছে? ইকুয়ালস টু কত? দুই দিকের প্রথম অবমের মধ্যবর্তী দূরত্ব, এটা এন্ড এটা। তাহলে অবমের সূত্র কি? অবমের সূত্র হচ্ছে জোড়, মানে এন ল্যামডা ডি বাই এ। এন তো 1 প্রথম বলে দিছি, তাহলে ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ল্যামডা ডি বাই এ, আবার এখান থেকে এইটুকু তো ল্যামডা ডি বাই এ, তাহলে ল্যামডা ডি বাই এ, এরকম দুইটা পাচ্ছি, তাহলে 2 ল্যামডা ডি বাই এ মানে 2 ডেল জেড, তাই না? ব্যতিচারের জিনিসপাতি এখানে আসবে, এমন না যে আসবে না। তাহলে আমাকে যদি বলা হয় যে প্রথম চরমের ব্যাপ্তি কত, প্রথম চরমের ব্যাপ্তি কত, তাহলে জিনিসটা কিভাবে করব? প্রথম অবম আর দ্বিতীয় অবমের মধ্যবর্তী দূরত্ব, রাইট? তো দ্বিতীয় অবম মানে হচ্ছে 2 ল্যামডা ডি বাই এ, 2 ল্যামডা ডি বাই এ। এই যে এই জায়গায়, তাই না, এই জায়গায় তো আমার দ্বিতীয় অবম, এইটুকু আমার ল্যামডা ডি বাই এ, তাহলে কেন্দ্র থেকে শুরু করে 2 ল্যামডা ডি বাই এ হচ্ছে, রাইট? তাহলে 2 ল্যামডা ডি বাই এ মাইনাস একটা ল্যামডা ডি বাই এ। দেখো এখানে প্লাস হইছে কারণ একটা ওই সাইড একটা এই সাইডে, আর এখানে 2 ল্যামডা যে একটা এই সাইডে, আবার আরেকটা ল্যামডাও ডি বাই এ ওই সাইডে, তাই না? দ্বিতীয় মাইনাস প্রথম, তাহলে আমি প্রথম চরমের ব্যাপ্তিটা পাবো, ঠিক আছে? তাহলে এই যে 2 ল্যামডা ডি বাই এ মাইনাস ল্যামডা ডি বাই এ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ ইকুয়ালস টু ডেল জেড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে চলে আসতে পারি সমবর্তনে। সমবর্তন থেকে আসলে কোশ্চেন আসে না, বুঝছো? ওয়েল, আমাদের গ্রেটিং ব্যাপারটা বাকি আছে। গ্রেটিংটা করলে আমাদের অপবর্তন শেষ। মানে অপবর্তন 3 ভাগে হয়, ঠিক আছে? 3 ভাবে হইতে পারে, এক চিরের দরুন হতে পারে, গ্রেটিং এর দরুন হতে পারে, হ্যাঁ, সরু ধারের দরুন হতে পারে। তো এটা আমরা বই পড়ে বুঝতে পারবো, আমরা বইয়ে পড়বো, সমস্যা নেই। তাহলে গ্রেটিং আসো, গ্রেটিং, ওকে। জিনিসটা হচ্ছে কেমন? জিনিসটা হচ্ছে অনেকটা এমন, এটা হচ্ছে যেখানে অনেকগুলো চিড় আছে, হ্যাঁ, অনেকগুলো চিড় আছে, এন্ড চিড়ের মধ্যবর্তী দাগ আছে। চিড়কে ধরো এ দিয়ে প্রকাশ করলাম, এই মধ্যবর্তী দাগকে বি দিয়ে প্রকাশ করলাম, এরকম অনেকগুলো চিড় আছে, ঠিক আছে? এটা দিয়েও তো অপবর্তন হবে। তো এই এ প্লাস বি কে লেখা হয় ডি। এ প্লাস বি হচ্ছে ডি বা গ্রেটিং ধ্রুবক, এটাকে বলে গ্রেটিং কনস্ট্যান্ট, গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে? দেখো একক চিড়ে দাগ সংখ্যা, হ্যাঁ, মানে সরি, একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, এই জিনিসটা আসলে বোঝায়, মানে এই জিনিসটা একটা টার্ম, সেটা আমাদেরকে জানতে হবে। দেখো ডি, এই পুরাটা হচ্ছে ডি, তাই তো? তাহলে ডি দৈর্ঘ্যে দাগ বা চিড় ইকুয়ালস টু কয়টা? একটা। তাহলে তাহলে একক দৈর্ঘ্যে কত? একক দৈর্ঘ্যে দাগ বা চিড় হবে 1/ডিটা, এটাকে আমরা লিখি এন, এন এটার একক অবশ্যই পার মিটার হবে, ঠিক আছে? এটার একক হবে পার মিটারে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখি এন হিসেবে, ঠিক আছে? মানে এন
ইকুয়ালস টু 1/d। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। এখানে তাহলে সূত্রগুলো কেমন হবে? এবারে কি আবার কঠিন কঠিন সূত্র আসবে নাকি? দেখো সূত্র তো একটাই, এই চ্যাপ্টারে তো সূত্র আসলে একটাই, ওটা জাস্ট কখন কিভাবে খাটায় সেরকম। তো গ্রেডিং কর্তৃক অপবর্তনের সূত্রটা হচ্ছে পুরাপুরি ব্যতিচারের মতো। পুরাপুরি ব্যতিচার, তো আমি এখানে এটি লিখে দিই যে পুরাপুরি ব্যতিচার, পুরাই ব্যতিচার। পুরাই ব্যতিচার, ঠিক আছে, শেষ আমাদের সূত্র তাহলে শেষ। মানে চরমের জন্য কি হবে? চরমের জন্য হবে xn ইকুয়ালস টু n ল্যামডা। অবয়বের জন্য কি হবে? xn ইকুয়ালস টু 2n minus 1 ইন্টু ল্যামডা d বাই 2a। এখানেও আছে n ল্যামডা d বাই a, তাই না? তাহলে ওখানে ডেল এক্স হচ্ছে n ল্যামডা, এখানে ডেল এক্স হচ্ছে 2n মাইনাস, ওই যাই হোক, ঠিক আছে, 2n মাইনাস ল্যামডা ইন্টু পুরাই ব্যতিচার বলছি যেহেতু, এই জন্য এখানে আবার মাইনাসই হয়েছে, 2n মাইনাস 1 হয়েছে, ঠিক আছে। অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল যেহেতু, তাই সেটা 2n প্লাস হয়ে গেছিল। অ্যান্ড এখানেও n যা বলবে তাই, অ্যান্ড এক্ষেত্রেও তীব্রতা সেম, তীব্রতা এক্ষেত্রেও সেম, ব্যতিচারের মতনই আর কি, ঠিক আছে, ক্ষেত্রেও তীব্রতা সেম। তাহলে আমাদের অপবর্তন জিনিসটা আসলে শেষ। সমবর্তন, হোয়াট ইজ সমবর্তন? সমবর্তন বা পোলারাইজেশন মানে পোলারাইজ করতে হবে আলোকে। দেখো আলো আসলে কি? আলো তো একটা তরঙ্গ, তাই না? তো আলো হচ্ছে আর তরঙ্গ। আলো হচ্ছে আর তরঙ্গ। জিনিসটাকে কেমনে আঁকানো যায় দেখো তো। আলো কিন্তু মানে বিভিন্ন অক্ষে যায়, তাই তো, বিভিন্ন অক্ষে জিনিসটা যায়। তো আমরা ধরে নিলাম আলোর একটা অক্ষের কম্পন এরকম, আরেকটা অক্ষের কম্পন ধরে নিলাম কেমন হবে, এরকম। ওকে, এগুলোকে একটু অ্যারো দিলে আমাদের আসলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, যে আসলে জিনিসটা আসলে বিছানো। এই সবুজটা শুয়ে শুয়ে যাচ্ছে, সবুজটা ফ্লোরে শুয়ে শুয়ে যাচ্ছে, আর এই কমলাটা উপরে নিচে লাফাইতে লাফাইতে যাচ্ছে। ঠিক আছে, উপরে নিচে লাফাতে লাফাতে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে কোনটা কিভাবে যাচ্ছে? তো এখন আমি যদি এর মধ্যে একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করাই, ক্রিস্টালটা ধরো কেমন কালারের হবে, এরকম একটা কালার হবে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে একটা ক্রিস্টাল, এন্ড এইটা হচ্ছে তার যে আলোক অক্ষটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই আলোক অক্ষটা। ওকে, এটা হচ্ছে আমার আলোক অক্ষ, এন্ড এটার মধ্যে দিয়ে আমার আলোটা কি পাস করা যাবে, আলোটা এভাবে পাস করবে। তো এখন আলোর কি অবস্থা হবে দেখো তো, যেটা লাফাইতে লাফাইতে যাচ্ছিল মানে কমলাটা, কমলাটা তো ঠিকই চলে যেতে পারবে, তাই না? কমলাটা ঠিকই চলে যেতে পারবে, মানে আলোক অক্ষ বরাবর যেটা যাচ্ছে সেটাকে সে পারমিট করে। বাট সবুজটা যে শুয়ে শুয়ে যাচ্ছিল, তাহলে শোয়া শোয়াটাকে এখানে যেতে পারবে? যেতে পারবে না, তাই না? শোয়া শোয়াটা যেতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থা কি হবে? এক্ষেত্রে অবস্থা যেটা হবে সেটা হচ্ছে, আমরা জিনিসটা টাটাই আবার, সিম্পল অ্যাজ দ্যাট, শুধুমাত্র কমলাটা থাকবে, শুধুমাত্র কমলাটা থাকবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে পোলারাইজেশন। এটা হচ্ছে তল অসমবর্তিত আলো, এটা হচ্ছে তল সমবর্তিত আলো। তো এটাই হচ্ছে পোলারাইজেশনের কনসেপ্ট, এখান থেকে কোনো ম্যাথ আসে না, সিকিউ আসে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আনপোলারাইজড, আর এটা হচ্ছে পোলারাইজড। পোলারাইজড লাইট যদি সমতলে সেটা পোলারাইজড হয়, তাহলে সেটা সমতল সমবর্তিত আলো হবে। এন্ড এইটার একটা নাম আছে ক্রিস্টালটার, সেটা হচ্ছে ধরো টুরমালাইন ক্রিস্টাল, টুরমালাইন ক্রিস্টাল। তারপর হচ্ছে নিকল প্রিজম,
হ্যাঁ, বা হচ্ছে ক্যালসাইট। এগুলো আমার সমবর্তক তল হিসেবে কাজ করে, সমবর্তক হিসেবে কাজ করে। তাহলে এইটা হচ্ছে আমার পোলারাইজড লাইট। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেছে না যে এই এই জিনিসটা যদি আরেকটা আমরা বসাই দিই, হ্যাঁ এখানে যদি আরো একটা ক্রিস্টাল বসাই, তাহলে তো এটার যাইতে কোনো সমস্যা হবে না, তাই না? বাট বাট আমরা এই এখন মজা করব। এই ক্রিস্টালটাকে যদি আমরা আমরা শুয়ায় বসাই দিই, যার আলোককক্ষ হচ্ছে এই বরাবর, তখন এই লাফচাপ করা জিনিসটাকে আর এদিক দিয়ে যেতে পারবে? যেতে পারবে না, যেতে পারবে না, তাই না? এই জায়গায় হচ্ছে আমার থিটাটা কি 90 ডিগ্রি করে ফেলছি, 90 ডিগ্রি রোটেট করে ফেলছি। তাহলে আমরা দেখব কি, যেখানে আর কোনো আলো নাই, আলো নাই। হ্যাঁ, তোমরা হচ্ছে পোলারাইজেশন লিখে সার্চ দিও ইউটিউবে, তাহলে এই জিনিসটা দেখতে পারবো। সুন্দর, খুব সহজ এক্সপেরিমেন্ট। এই প্রিজমটাকে ঘুরে ঘুরে দেখায় যে আলো নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? মজা পাবো। তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে প্রথমে একটা তল অসমবর্তিত আলো ছিল বা আনপোলারাইজড আলো ছিল। এইভাবে যখন ধরতেছি তখন শোয়াগুলো নাই হয়ে গেল, যখন প্রিজমকে শোয়াই দিলাম তখন লাভঝাপ করা তরঙ্গগুলো নাই হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের মানে সমবর্তনের কনসেপ্ট, ঠিক আছে? এখন আরো একটা কালি দিয়ে আমরা হচ্ছে এখানে যেটা লিখবো সেটা, এখানে ধরো দুইটা তরঙ্গ হিসেবে কাজ করতেছে, তাই এর তীব্রতা আমরা লিখলাম 2I0। এখানে একটা চলে গেছে, এটা হচ্ছে আই নট, যেহেতু 2I0টা এরকম হয়ে গেছে। আর এই জায়গার এটা হচ্ছে সূত্র আছে, সেটা হচ্ছে I0, হ্যাঁ I0 cos স্কোয়ার থিটা। থিটা যদি 90 হয়ে যায় তাহলে তো cos 90 মানে 0, সেক্ষেত্রে আই হয়ে গেছে 0, ঠিক আছে? তাহলে এই জায়গায় কি হয়েছে আসলে, I0 cos স্কোয়ার 90 ডিগ্রি cos 0। ওকে, এই জিনিসটা এখানে হয়েছে। এখন এটাকে যদি আমি একটু এরকম করে রাখতাম, সেক্ষেত্রে আমি একটু কিছু আলো পেতাম, বাট তীব্রতাটা কম হতো। রাইট রাইট, ওকে। তাহলে আমাদের এখানে আসলে এইটুকুই জানতে হয়, ঠিক আছে? আমাদের আসলে এখানে এইটুকুই জানতে হয়। এখানে আর ছোট্ট করে একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে কি বলতো, ম্যালাস বা ব্রুস্টার ইকুয়েশন। ম্যালাসের সূত্র, হ্যাঁ, বা ব্রুস্টার ইকুয়েশন। সেটা আর কিছুই না, সেটা আর কিছুই না। যখন কোন একটা প্রতিসরণ মাধ্যমে, ধরো এরকম একটা প্রতিসরণ মাধ্যম আছে, এখানে এখানে আলো আপতিত হয়েছে, ঠিক আছে? তো আলো কিছুটা প্রতিসরণ মানে প্রতিফলন হবে, এন্ড কিছুটা প্রতিসরণ হবে। এটাই তো মানে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়ে আসছি। এটা ধরো প্রতিফলিত, এটা হচ্ছে প্রতিফলিত, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে প্রতিসরিত। এর মাঝের কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এর মাঝের কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা আমি একটু আলাদা কালারে লিখি। এর মাঝের কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে আমার এই প্রতিফলিত রশ্মিটা পোলারাইজড হয়ে যায়। তাহলে তাহলে আমি কি বললাম, তাহলে আমি বললাম যে প্রতিসরিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটা সমবর্তিত হয়ে যাবে। এটাই, ঠিক আছে? এটাই। এটা আমরা এখন ছোট্ট করে প্রমাণ করে দিই, তাহলে হচ্ছে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে জানি যে মিউ ইকুয়ালস টু সাইন আই ভাগ সাইন আর। এখন দেখো যে সরিত রশ্মিটা, ঠিক আছে, আর এর ভ্যালু আসে 90 ডিগ্রি মাইনাস আই। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝছো? দেখো এখানে তো একটা অভিলম্ব আছে, তাই না? এই বরাবর একটা অভিলম্ব আছে না? এটা হচ্ছে আই, এই যেটা হচ্ছে আর, যে প্রতিসরিত, তাই না? অভিলম্বের সাথে প্রতিসরিত। তো এটা হচ্ছে আমরা জানি যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, তাই তো? এটা যদি আই হয় তাহলে এটাও তো আই, রাইট? এটাও আই।
এটাও আই। তো আইটা আবার কেমন হয়ে গেল? আচ্ছা যাই হোক, তো এখানে দেখো তো আর এর ভ্যালুটা কত আসতেছে। আর এর ভ্যালুটা আসতেছে এই যে পুরাটা তো 180 ডিগ্রি, রাইট? এই পুরাটা তো 180 ডিগ্রি, এই পুরাটা তো 180 ডিগ্রি। তো 180 থেকে এই 90 বাদ দিলাম, এখান থেকে আবার আই বাদ দিলাম, তাহলে কত আসতেছে? 90 মাইনাস আই, তাই না? তো এই জিনিসটা আমরা হচ্ছে ওখানে লিখছি, অ্যান্ড তারপর আমরা কি করতে পারি? সাইন আই ইকুয়াল টু কজ আই, ঠিক আছে? যখনই আমরা এই জিনিসটা লিখলাম যে প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তখনই আই হয়ে যাবে আইপি বা সমবর্তন কোণ। মানে আপতন কোণটাকে আমরা সমবর্তন কোণ বলি, ঠিক আছে? ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে আমার? ট্যান আই, ট্যান আই। অতএব মিউ হয়ে যাচ্ছে আমার ট্যান আইপি। আইপি হচ্ছে আমার সমবর্তন কোণ। ইকুয়ালস টু আপতন কোণ যখন আপতন কোণ যখন কি? যখন প্রতিফলন আর প্রতিসরণের মধ্যবর্তী কোণটা হয় 90 ডিগ্রি, যখন এই ডট 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 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা লিখেই দিই, যখন প্রতিফলন ও প্রতিসরণ কোণের মধ্যবর্তী, যখন প্রতিফলন বা প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মির মধ্যের কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? সমবর্তন কোণটা একটা আপতন কোণ। তাহলে আমাদের এখান থেকে জাস্ট এই জিনিসটা জানলেই হচ্ছে, জাস্ট এই জিনিসটা জানলেই হচ্ছে। এখানে আমরা আরো একটা জিনিস ছোট্ট করে জেনে রাখতে পারি, ছোট্ট করে, হ্যাঁ, যে দেখো মিউ, পানির মিউ বসাই দিলে আমরা পানির সমবর্তন কোণ পাবো। ওকে, তো ওই জিনিসটা আমরা পারবো। আমরা এখানে ছোট্ট করে একটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে tan IP equals to cosec theta c equals to mu, ঠিক আছে? এখন থেটা সি কি? এই জিনিসটা আসলে সংকট কোণ। ওকে, এটা হচ্ছে সংকট কোণ, আর এটা তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়ছো, ঠিক আছে? তাহলে এখানে আমি জিনিসটা বলবো না, এটা হচ্ছে সংকট কোণ, সংকট কোণ। ওকে, তাহলে এই সূত্রটা জাস্ট জানলেই হবে যে tan IP হচ্ছে cosec theta c। সংকট কোণ মানে কি? যার পরবর্তীতে জিনিসটা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে যায়, ঠিক আছে? এন্ড তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। যাই হোক, তাহলে আমরা এখন এই পয়েন্টিং ভেক্টর, হ্যাঁ, এটার বানানটা হচ্ছে এরকম, পয়েন্টিং ভেক্টর। তো এটা কি আসলে? এখানে আমরা কয়েকটা সূত্র জানতে হয় কিছু, এখানে আমাদেরকে কয়েকটা সূত্র জানতে হয়। সেটা হচ্ছে এই পয়েন্টিং ভেক্টর এস, নামই আছে ভেক্টর, তাহলে ভেক্টর সাইন তো দিতেই হবে, 1/μ0 ইন্টু ই ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে? ই ভেক্টর ক্রস বি ভেক্টর। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এগুলো তোমরা সব পড়ে আসছো। এটা হচ্ছে ই ক্রস এইচ, যখন যেহেতু বি ভাগ μ0 ইকুয়ালস টু এইচ। এইচ হচ্ছে চৌম্বক প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, ঠিক আছে? এটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। এন্ড এককটা কি? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। একক হচ্ছে কি বলো? অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যার একক হচ্ছে ভোল্ট পার মিটার, আর এটা হচ্ছে যার একক হচ্ছে টেসলা, যার একক হচ্ছে টেসলা, ঠিক আছে? তাহলে পয়েন্টিং ভেক্টর এইটার একক কি? এটার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। মানে প্রতি একক ক্ষেত্রফলে যত পরিমাণে ক্ষমতা আমার সঞ্চারিত হচ্ছে, আলোর যে ক্ষমতা সঞ্চারিত হচ্ছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের সূত্র। অ্যান্ড এইখানে হচ্ছে আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে, এটা আমরা কই লিখবো? এখানে লিখি সি ইকুয়ালস টু ই নট ভাগ বি নট, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের বিস্তার, চৌম্বক ক্ষেত্রের বিস্তার, হ্যাঁ। আবার হচ্ছে এই জিনিসটা লেখা যায় যে সি ইকুয়ালস টু
1/√ওভার মিউ নট এপসাইলন নট। ঠিক আছে, এই পুরো সূত্র থেকে এমসিকিউ মান কিন্তু চলে আসে। ওকে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বকের প্রবেশ্যতা। তো এই দুটার মান আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে 4π ইন্টু 10, 4π ইন্টু 10 ইনভার্স 7। ঠিক আছে, 4π ইন্টু 10 ইনভার্স 7, একক হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার, নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। ঠিক আছে, আর এপসাইলন নট কি বলতো, এটা তো আমরা সবাই জানি, 8.854 ইন্টু 10 ইনভার্স 12, 8.854 ইন্টু 10 ইনভার্স 12, এটা হচ্ছে কি কুলম্ব স্কোয়ার জায়গা, তোমরা ওই কুলম্বের সূত্র থেকে বের করো চাইছে। ঠিক আছে, এখানে আবার ছোট্ট করে এই জিনিসটাও লিখে রাখা যায় যে যদি আপেক্ষিক জিনিসপাতি বলে, মানে যে এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট কে, এরকম পরবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ প্রবেশ্যতা যদি বলে দেয়, তখন সেক্ষেত্রে জিনিসটা এরকম হবে যে কিছুই না, মিউ নটের সাথে একটা মিউ আর গুণ হবে, এপসাইলন নটের সাথে একটা এপসাইলন আর গুণ হবে। হ্যাঁ, এখানে আসলে এই এপসাইলন আর যেটা, সেটা আসলে আমাদের পরবৈদ্যুতিক ধ্রুবক কে ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো এই হলো আমাদের বিষয়। আর সি হচ্ছে এখানে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, এই জিনিসটা আর লিখে দিলাম না আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ, বুঝছো, কিন্তু চ্যাপ্টার শেষ। দেখো, ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে আলোকরশ্মি তরঙ্গমুখ, ফ্রনহোফার মানে জিনিসটা কি, অসীমে না, অসীমে যায়, তো অসীমে যেহেতু সো সমান্তরাল এন্ড সমতল। ঠিক আছে, দেখো চিন্তা করো, ধরে নাও এটা যদি সূর্য হয়, সূর্য তো একটা বিন্দু উৎস হিসেবে কল্পনা করতেছি, তো এই বড় বড় করে সে গোলীয় আকারে আলো পাঠাইতেছে, তাই না? আমরা এখন মোটামুটি অসীম দূরত্বে অবস্থান করতেছি সূর্য থেকে, চিন্তা করা যায় অনেক দূরে, তো অনেক দূরে, অনেক দূরে, অনেক অনেক মোটামুটি ইনফিনিটি অ্যামাউন্ট অফ দূরে যদি আমি দাঁড়িয়ে থাকি, একদম কাছাকাছি দেখতেছি যেটা আসলে একটা গোলীয় তরঙ্গমুখ, বাট যখন আমার পর্যন্ত চলে আসছে জিনিসটা আসলে একটা এইরকম হয়ে গেছে, কারণ এটা আস্তে আস্তে বিস্তীর্ণ হতে হতে এই যে হঠাৎ এইটুকু একটা এরিয়া দেখো, হ্যাঁ এইটুকু একটা এরিয়া দেখো, এটাই তো আলটিমেটলি আমার কাছে আসতেছে, তো ওইটা কিন্তু একটা সরল রেখার মতো, ওইটা একটা সরল রেখার মতো। তাহলে এভাবে যখন চলে আসলো, তখন এটা একটা সমতল তরঙ্গমুখ হিসেবে কাজ করতেছে। ওকে, আর এই জায়গায় একটা গোলীয় তরঙ্গমুখ হিসেবে কাজ করতেছে। তো যাই হোক, এই জিনিসটা আমি একটু বলে রাখলাম এখানে। দেখো, চৌম্বক প্রবণতা দিয়ে রাখছে আপেক্ষিক, এই যে আপেক্ষিক কথাটা বলছে, হ্যাঁ আপেক্ষিক কথাটা বলছে, তাহলে আমরা এখানে কোন সূত্র ইউজ করব, সেটা হচ্ছে এটা 1/√ওভার মিউ নট মিউ আর এপসাইলন নট এপসাইলন আর, এই সূত্র আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, যেটা আসবে এটি, এটার মাত্রা চাইছে। দেখো 1/√ওভার এপসাইলন নট মিউ নট, এইটা তো সি, এটা সি না, আলোর বেগ, তো একটা বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, এখানে দিছে জাস্ট এইটা, তাহলে এলটি ইনভার্স 1 এর যে উল্টাটা সেটা এলটি ইনভার্স 1 এর উল্টাটা, তাই না? এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় পরীক্ষায় দেখো কি হচ্ছে, আলোর কম্পাঙ্ক দিছে, পর্দায় দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব দিছে, মানে দেখো দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, মানে এখানে অন্ধকার আর উজ্জ্বল কিছু বলে নেই, তাহলে এটা আমার অবশ্যই হবে জেড ইকুয়ালস টু ডেল ইকুয়ালস টু হবে ল্যামডা ডি বাই 2a। ওকে, ল্যামডা ডি বাই 2a, এটা হচ্ছে আমাদের ডি। কম্পাঙ্ক যদি এফ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ল্যামডা কি আটকাবে? ল্যামডা তো আটকাবে না, আলটিমেটলি সি বাই এফই তো আমার ল্যামডা, সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা তো বাচ্চাকাল থেকে জানি, তাহলে ল্যামডা হচ্ছে আমার সি বাই এফ। এটা আমি একটু ভালো করে লিখে রাখবো নাকি, ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ। ওকে, ডান। এখন চির দুটির মধ্যবর্তী দূরত্ব, চির দুটির মধ্যবর্তী দূরত্ব মানে এ, আমাদের এ লাগবে, আমাদের তো জেড এর ভ্যালু দিয়ে দিছে, তাহলে ল্যামডা ডি বাই 2a, এটার আমরা ভ্যালু আমরা জানি যে কত 0.72 × 10⁻³ তাই না? এখন এখান থেকে 2 ওদিকে নিয়ে যাব, আচ্ছা 2 ওদিকে নিয়ে যাই, আর এইটাকে হচ্ছে এদিকে নিয়ে চলে আসি, তাই না? মানে এটাকে এদিকে নিয়ে আসলাম আর এ কে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে তো সেখান থেকে আমরা এই যে ল্যামডা আমরা বের করে ফেলছি, ডি আমরা জানি, তাহলে এ তো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এই হচ্ছে কাহিনী। কইরো, কোনো চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ব্যাখ্যা করা যায়,
এটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব দিয়ে, তাই না? তরঙ্গ তত্ত্ব দিয়ে করা যাবে, এটা আমরা অলরেডি বলছি। অপবর্তন গ্রেটিং এর চরমের শর্ত দেখো, অপবর্তন গ্রেটিং এর চরমের শর্ত এই a প্লাস বি মানে হচ্ছে ডি, এন্ড চরমের শর্ত ছিল জোড়, তাই না? ল্যামডা বাই 2 এর জোড় ও পাই এর জোড়, পাই এর জোড়, তাই না? এর জোড় গুণিতক হতে হবে। দেখো তো কোথায় আছে, এখানে আছে, তাহলে এটাই উত্তর। চিরের প্রস্থ দেওয়া আছে, চিরের অন্তরাল দেওয়া আছে, অন্তরাল মানে দাগ মনে হয় বোঝাচ্ছে। তো যাই হোক, গ্রেটিং ধ্রুবকের মান, আচ্ছা এই দুটোর যোগফলিত, এটা আসলে করার কিছু নেই। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য দেওয়া আছে। দেখো খুবই সহজ, খুবই সহজ, এগুলা আর কোনোদিন ভুলাবে না। আমরা সবাই জানি ল্যামডার জন্য হয় 2 পাই, ল্যামডার জন্য হয় 2 পাই, অর্থাৎ পথ পার্থক্য থেকে দশা পার্থক্য গেলে 2 দ্বিগুণ দিতে হয়, 2 দ্বিগুণ দিতে হয়, তাহলে 3 পাই বাই ল্যামডা, সরি 3 ল্যামডা বাই 4। ল্যামডা যেহেতু 2 পাই হবে মানে 2 দ্বিগুণ হয়, তাহলে এটাই হয়ে যাবে আমার 3 পাই বাই 2, মানে যে 2 দ্বিগুণ হলো, 2 দ্বিগুণ হয়ে গেল, মানে হিসাবটা বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা এখানে যেহেতু উত্তরটা আছে, এটা আমরা এখানে মার্ক না করি আর। আচ্ছা এটা তো একই হলো, মানে এটা তো আসলে সি বোঝাচ্ছে, এটা তো সি। দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত, আমরা কি শিখছি যে ডেল ডেল ভাগ 2 পাই ইকুয়ালস টু ডেল এক্স ভাগ ল্যামডা, দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত। তাহলে দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত 2 পাই বাই ল্যামডা, বোঝা গেছে? ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ডোরার প্রস্থ দেওয়া আছে বিটা, ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ মানে যে আমাদের জেড, যেটা জেড, আরে কি হচ্ছে জেড। এখন পর্দাটিকে এন প্রতিসারাঙ্কের প্রতিসরণ তলের সামনে রাখলে ডোরার প্রস্থ কত হবে? দেখো ডোরার প্রস্থ আর প্রতিসারাঙ্ক নিয়ে কথা বলতেছে। ডোরার প্রস্থ সূত্রটা কি? ল্যামডা ডি বাই এ। এখন এখানে যেহেতু এ আর ডি সবগুলো ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি জেড সমানুপাতিক ল্যামডা, যেহেতু ডি আর এ ধ্রুবক, এ ডি ধ্রুবক। আমরা সবাই জানি যে প্রতিসারাঙ্ক যদি এন হয় তাহলে সেই এন প্রতিসারাঙ্কে ভাগ হয়ে যায় আমার তরঙ্গ দৈর্ঘ্যটা, তাই না? যেমন পানির যদি 4/3 হয় তাহলে পানির বাইরে যদি 1000 ন্যানোমিটারের একটা তরঙ্গ যায়, তাহলে পানিতে সেটা 4/3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যটা আমার কি হয়, কমে যায়। মানে আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক সি ব্যস্তানুপাতিক মিউ, তাই না? আমরা তো এটা জানি যে মিউ যদি বাড়ে ল্যামডা যায় কমে, ল্যামডা কমলে তোমার হচ্ছে সিও কমে, বেগও কমে, সি ইকুয়ালস টু এফ ল্যামডা না, তাহলে সি কমলে ল্যামডা কমবে, যদি এফ ধ্রুব থাকে আর কি। আচ্ছা যাই হোক, তো যেহেতু ল্যামডা কমতেছে, কজ মিউ 1 থেকে বেড়ে গেল, আমার বায়ুতে মিউতে 1 ছিল, এখন তো এন হয়েছে, তাহলে ল্যামডা যেহেতু কমতেছে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অতএব জেডও যাবে কমে, জেড যাবে কমে, মানে বিটা ভাগ এন হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক না, ব্যস্তানুপাতিক সম্পর্ক কিনা, এই আর কি বিষয়টা। ঠিক আছে, সবুজ আলোর একটি স্বচ্ছ কেলাসের সংকট, ওই যে আমরা কিন্তু কোসেক থেটা সি দিয়ে আমরা করছি, কোসেক থেটা সি ইকুয়ালস টু tan আইপি, তো ওইটাই হচ্ছে এখানে সে করছে, কোসেক থেটা সি ইকুয়ালস টু tan আইপি, থেটা সি দিয়ে দিছে, তাহলে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, হ্যাঁ, ইকুয়ালস টু tan আইপি, তাহলে আইপি ইকুয়ালস টু tan ইনভার্স কোসেক 30 ডিগ্রি, সাইন 30 মানে হাফ, মানে কোসেক 30 তাহলে 2, tan ইনভার্স 2। ঠিক আছে, ওকে। এটা দেখো সুসংগত হইতে হবে, সূক্ষ্ম হইতে হবে, খুব কাছাকাছি থাকতে হবে, তিনটাই সঠিক। তরঙ্গের ব্যতিচার কাকে বলে?
দেখো এগুলো একটু রিডিং দিলেই হয় আসলে, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিলেই হয়। তো এগুলো আসলে আর আলাদা সময় নষ্ট করবো না। দেখো হাইগ্রেন্সের নীতি, এগুলো তোমরা নিজেরা পড়ে ফেলো, ওকে, স্লাইড তো তোমাদেরকে দেয় হবে, তো সমস্যা নাই। দেখো লাল কেন ব্যবহার করা হয়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর এটা বেশি দূর পর্যন্ত যায়, ঠিক আছে। ধ্বংসাত্মক ব্যতিচারে তড়িৎ দশা পার্থক্য কেমন হবে, বিজোড় হবে ধ্বংসাত্মক, আর গঠনমূলক হলে জোড় হবে, ঠিক আছে। অপবর্তনের ডোরা সমূহ সমান হয় না, কারণ ইন্টেন্সিটি সেম থাকে না। ফ্রন্টহফার শ্রেণী উত্তল লেন্স ব্যবহার করা হয় অসীম করার জন্য, তাই না, অসীম করার জন্য। সুসংগত উৎস কিভাবে তৈরি করা হয়, দুইটা চিট দিয়ে। উড্ডীয়মান উড়োজাহাজ ছায়া মাটিতে পড়ে না, এটা একটা মজার কোশ্চেন, এটা একটা মজার কোশ্চেন। অপবর্তনের কারণে, অপবর্তনের কারণে। হ্যাঁ, ধরো এইটা যদি একটা, এটা আসলে কি আঁকালাম, আচ্ছা যাই হোক, এটা ধরো একটা প্লেন যদি হয়, হ্যাঁ এটা যদি একটা প্লেন হয়, এটা ধরো একটা প্লেন যদি হয়, তাহলে এটা মাটি থেকে এতটা উপরে থাকে যে আলো বেঁকে এই জায়গাতে চলে আসে, এইখানকার আলো বেঁকে এই জায়গাতে চলে আসে, ঠিক আছে। তো আলটিমেটলি পুরাটা অঞ্চলেই তো আলো এসে পড়তেছে, এই জন্য আমাদের ছায়াটা পড়ে না, ঠিক আছে, এই জন্য আমরা ছায়াটা পড়ে না। হ্যাঁ, যদি প্লেনটা যখন নিচুতে থাকে তখন ছায়া দেখা যায়, বাট উপরে যখন যেতে থাকে তখন আর আমরা ছায়া পাই না, কারণ অপবর্তনের ফলে আলটিমেটলি দুই দিক থেকে আসা ছায়াটা মিশে যায়। ওকে, দুটি ভিন্ন আলোর উৎস ব্যতিচার ঘটাতে পারে না, কারণ তো সুসংগত হয় না, তাই, ঠিক আছে, সুসংগত একটা পথ পার্থক্য থাকতে হয়। দেখো একটা একটা করে করবো, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা দিল, ল্যামডা দিছে, এ দিছে, ডিও দিছে, পানির প্রতিসরাঙ্ক মিউও দিছে। আচ্ছা, পর্দা সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, কৌণিক সরণ মানে হচ্ছে এ সাইন থেটা, এ সাইন থেটা, অষ্টম মানে 8, এ সাইন থেটা 8 ইকুয়ালস টু কি পাইছিলাম আমরা, সাইনেরটা, সাইনেরটা কি পাইছিলাম, ডেল এক্স, তাই তো। এ সাইন থেটা ইকুয়ালস টু ডেল এক্স, ডেল এক্স মানে হচ্ছে যেহেতু উজ্জ্বল মানে এন ল্যামডা, মানে হচ্ছে 8 ল্যামডা। দেখো তো এখানে আমাদের কিছু অজানা আছে, এ আমরা জানি, ল্যামডা আমরা জানি, রাইট, তাহলে এখান থেকে আমরা জিনিসটা বের করে ফেলতে পারবো। দেখো যে উত্তর দেখো, এই যে এ সাইন থেটা ইকুয়ালস টু এন ল্যামডা, এখানে এন হচ্ছে 8। ওকে ওকে, পরীক্ষাটি পানিতে সম্পন্ন করা হলে ডোরার ফ্রিঞ্জ, এই ফ্রিঞ্জ মানে প্রস্থ, আসলে প্রস্থ বোঝাচ্ছে, একই থাকবে কিনা, না একই থাকবে না, প্রস্থ কমে যাবে, প্রস্থ কমে যাবে। কিভাবে কমবে, মানে 4/3 ভাগ হয়ে যাবে আর কি, 4/3 ভাগ হয়ে যাবে। তো ওভাবে তো তুমি লিখে দিতে পারবা না, তোমাকে প্রমাণ করতে হবে। সো প্রস্থ আগে বের করবা, হ্যাঁ যে হচ্ছে প্রস্থ আগে বের করবা, যে ল্যামডা ডি বাই 2a, এটাকে বের করবা। তারপরে তুমি ল্যামডা ওয়াটার বের করবা, যে ল্যামডা ওয়াটারটা কত, সেটা আমার হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই মিউ, তাই তো, ল্যামডা বাই মিউ। তারপরে তুমি সেম ভাবে জেড ওয়াটার বের করবা, ল্যামডা ডি বাই এ, এইভাবে জেড ওয়াটার বের করবা। তারপরে দেখাবা যে জেড আসলে বড়, তাহলে আমার ঠিক আছে, কারণ যে ল্যামডা সমানুপাতিক তো, ঠিক আছে। ওকে, এই যে এভাবে, বুঝছো, বায়ুর মাধ্যমে ছিল এরকম, আর পানিতে এই যে দেখো কমে গেছে, কমে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ব্যতিচার শেষ। এখন দেখো ব্যতিচার এখানে আরো একটা দিছে, দরকার নেই আসলে করার। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, মানে x3 বের করতে বলছে, x3, যেহেতু উজ্জ্বল বলছে মানে n ল্যামডা ডি বাই এ, তাই তো, তাহলে 3 ল্যামডা ডি বাই এ, ল্যামডাকে দিছে, হ্যাঁ দিছে, ডি কে দিয়েছে, ডিও দিয়েছে, এ কি দিছে, এও দিছে, তাহলে আমাদের x3 কে বের হওয়া আটকাবে, আমরা পেয়ে গেছি, শেষ। পি বিন্দুতে গঠনমূলক না ধ্বংসাত্মক, দেখো পি বিন্দুর আসলে পথ পার্থক্যটা দিয়ে দিছে, হ্যাঁ পি বিন্দুতে পথ পার্থক্য দিছে, এটা একটা ইউনিক কোশ্চেন আসলে, রাজশাহী বোর্ডে করছে, কিন্তু খুবই সহজ। দেখো গঠনমূলক না ধ্বংসাত্মক, এটা তো একটা শর্তই আছে, তাই না, যে যদি আমার হচ্ছে, যেহেতু পথ পার্থক্য দিছে, আমি পথ পার্থক্যের হিসাবটা করি, যে যদি ল্যামডা বাই 2 এর জোড় হয়, জোড় হয় তাহলে উজ্জ্বল হবে বা গঠনমূলক হবে, তাই না।
আর সেম ভাবেই ল্যামডা বাই 2 এর বিজোড় হলে কি হবে? বিজোড় হলে অন্ধকার হবে বা ধ্বংসাত্মক হবে, রাইট? খুবই সহজ, আমরা এটা জানি। এখন দেখো তো, মানে পথ পার্থক্য আর কি, পথ পার্থক্য মানে এইটা হচ্ছে পথ পার্থক্য ডেলেক্স। হ্যাঁ, এখানে ডেলেক্সটা আমার দিয়ে দিছে, ডেলেক্সও দিছে, ল্যামডাও দিছে। তো ডেলেক্স আর ল্যামডা বাই 2 কে মানে একটু তুলনা করো, তাহলে ডেল এক্স ইকুয়ালস টু দিছে 900 মিলিমিটার, ঠিক আছে? আর হচ্ছে আমার ল্যামডাও দিছে, একবারে ল্যামডা বাই 2 বের করি, ল্যামডা বাই 2 হচ্ছে আমার 300, ঠিক আছে? অতএব ডেল এক্স ইকুয়ালস টু 3 ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, তাই না? ওই যে এন ল্যামডা তো হয় নাই, 2n - 1 ইন্টু ল্যামডা বাই 2 হয়েছে। হ্যাঁ, তুমি এখান থেকে এটাও বলে দিতে পারো যেটা আসলে কততম অবম। 3 হচ্ছে 2n - 2, 2n - 1, তাহলে 2 2 4 -1, তাহলে 2, দ্বিতীয় অবম, তাই না? দ্বিতীয় অন্ধকার এটা 3, এটা হচ্ছে বিজোড়, যেহেতু বিজোড় গুণিতক হয়েছে অতএব এটা ধ্বংসাত্মক, অতএব কি এটা ধ্বংসাত্মক। দেখো, ঠিক আছে? প্রথমে এই যে এত বড় একটা আসছে, যাই হোক সমস্যা নাই, যে 3 ল্যামডা ডি বাই এ এটা আমরা করছি। হ্যাঁ, যে ঘতে দেখো এখানে আসলে দশা পার্থক্যতে গেছে, দশা পার্থক্যতে যাওয়ার তো আমার দরকার নাই, আমি তো পথ পার্থক্যের ব্যাপারটা করেই তো পারতেছি। তোমার যদি একটু যেহেতু বড় করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে দশা পার্থক্য বের করবা, and তারপর দেখাবো যে এটাও পায়ের অযুগ্ম গুণিতক। হ্যাঁ, এন্ড পথ পার্থক্য দিয়ে দেখাবো যে এটাও ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক। অযুগ্ম মানে বিজোড়, অযুগ্ম মানে কি? বিজোড়, ঠিক আছে? ওকে, এই দেখো গ্রেটিং, তাহলে গ্রেটিং একটা করি। চিড়, এটা দিচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি আমি পেয়ে গেলাম ইকুয়ালস টু ডি, এ প্লাস বি আমি পেয়ে গেলাম ডি। গ্রেটিংটিতে এত তরঙ্গ দেখো, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, রাইট? ল্যামডা, তারপরে হচ্ছে গ্রেটিং হতে পর্দার দূরত্ব মানে ডিও দিয়ে দিছে। প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার অপবর্তন কোণের মান, প্রথম ক্রম, আচ্ছা এটা তো এই কোশ্চেন আমি দিয়েছিলাম, তাহলে এত সহজ কোশ্চেন। প্রথম ক্রম মানে এনও দিয়ে দিচ্ছে, জি মানে 1, তাই না? প্রথম ক্রমের উজ্জ্বল ডোরা, তাহলে দেখো এখন উজ্জ্বল যেহেতু, তাহলে ডি সাইন থেটা 1 ইকুয়ালস টু এন ল্যামডা, ল্যামডা ডি বাই এন এর মান, এন এর মান 1 না, তাহলে এন ল্যামডা ডি বাই এ, ঠিক আছে? এন ল্যামডা ডি বাই এ, এই হচ্ছে আমাদের কাহিনী। তো দেখো ডিও আমি জানি, ল্যামডাও জানি, ওই বড় ডিও জানি, এও জানি, সবই জানি, তাহলে আমাদের সাইন থেটা 1 বের হয়ে চলে আসবে। এই যে দেখো, এই যে ডি সাইন থেটা ইকুয়ালস টু এন ল্যামডা, ঠিক আছে? আচ্ছা, এন ল্যামডা ডি বাই এ করলাম কেন? এই এ তো ডি, মানে ওই এটা তো এদিকে চলে আসছে, তাহলে এটা ইকুয়ালস টু এন ল্যামডা, সিম্পল অ্যাজ দ্যাট। এন্ড এন ল্যামডা মানে হচ্ছে 1, তাহলে যে ল্যামডা। হ্যাঁ, আমি আসলে ডেল এক্স আর এক্স এন একটু গুলা ফেলছি, যাই হোক এই গুণনেরও তোমরা গুলাও না, এটা মাথায় রাখবো। এক্স এন মানে হচ্ছে ডেল এক্স ডি বাই এ, ডেল এক্স ডি বাই এ, ঠিক আছে? আর আমরা যেটা এ সাইন থিটা করতেছি সেটা তো আসলে শুধু ডেল এক্স, মানে তো হয় এন ল্যামডা অথবা 2n - 1 ল্যামডা বাই 2, তাই না? এই হচ্ছে বিষয় আর কি। তো ওখানে আসলে ডেল এক্স হবে, তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু ডেল এক্স, যেহেতু উজ্জ্বল তাই এন ল্যামডা, এন 1 তাহলে ল্যামডা, তো আমরা ল্যামডাও জানি, ডিও জানি, খুবই সহজ। উদ্দীপকের পর্দায় গঠিত কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় চরমের মধ্যবর্তী দূরত্ব প্রথম চরমের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে কিনা? এটা কি না বোঝার কিছু আছে? উভয় পাশে দ্বিতীয় চরমের মধ্যবর্তী দূরত্ব মানেই হচ্ছে আমার 2 ইন্টু থেটা 2, মানে দ্বিতীয় চরমের যে কৌণিক দূরত্ব আর এইদিকে দ্বিতীয় চরমের যে কৌণিক দূরত্ব, তাহলে দুইটা থেটা 2 যোগ দিতে হবে, এজন্য 2 ইন্টু থেটা 2, আর এটা হচ্ছে 2 ইন্টু থেটা 1। তারপরে কম্পেয়ার করবা যেটা দ্বিগুণ কিনা, থেটা 2 বের করা ওই যে ওই একই সূত্র, ডি সাইন থেটা 2 ইকুয়ালস টু 2 ল্যামডা, তাই না? তাহলে এটাকে আমরা বের করবো, ডি সাইন থেটা 2 ইকুয়ালস টু 2 ল্যামডা, আর অবশ্যই এখানে একটা 2 দিয়ে গুণ হবে, তাই না? আর থেটা 1 কে আমরা বের করবো, থেটা 1 তো আমরা বের করছি, এটা আমরা অলরেডি বের করছি, এই আর কি।
তো এখান থেকে হচ্ছে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। এই যে দেখো 2 দ্বিগুণ দিছে, হ্যাঁ 2 দ্বিগুণ দিয়ে আলটিমেটলি দেখাই দিব যে হ্যাঁ দ্বিগুণ আছে। ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা, এই সম্ভব কিনা মানে হচ্ছে তোমাকে থেটাটা বের করতে হবে। থিটা 6 বের করব। থিটা 6 যদি 90 কম হয়, থিটা 6 90 ডিগ্রির কম হলে সম্ভব, ঠিক আছে। থিটা কেমনে বের করবো সেটা তো আমরা জানি, যে যে দেখো এটা তো একটা গ্রেটিং, তাহলে চির ও দাগ মানে এ আছে বি আছে, মানে এ প্লাস বি মানে ডিও আছে, তাহলে এটা হবে ডি সাইন থিটা 6 ইকুয়ালস টু কত 6 যেহেতু, এন্ড এটা কি অবম, তাহলে 2n-1 হবে 2n-1 ল্যামডা বাই 2 ডেল এক্স না, ডেল এক্স তো ঠিক আছে। তাহলে n মানে হচ্ছে আমার 6, তাহলে 6 দুগুণে 12 11/2 ল্যামডা। দেখো এই ম্যাথটা কি করবো, দরকার নেই করার, এখানে তো করেই দেওয়াই আছে, ঠিক আছে। এই যে দেখছো 6 দুগুণে 12, এখানে দেখো এই যে প্লাস করছে, এটা আমরা প্লাস করব না, ঠিক আছে। n ইকুয়ালস টু 6, আবার এখানে প্লাস হলো কেন, এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়, কারণ গ্রেটিং এ অবমের ক্ষেত্রে মাইনাস হয়, ওকে। এটা মাইনাস হবে, তো এটা আসলে এখানে মাইনাস হবে, ওকে। এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তারপরে দেখবে যে ঠিকই আছে, সমস্যা নেই। ঠিক আছে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এগুলা করে দিব না। ল্যামডা, ডোরার প্রস্থ মানে জেড, জেড মানে হচ্ছে ল্যামডা ডি বাই 2a। পরবর্তীতে 500 করা হলো, 400 করা হলো। আচ্ছা, একটু অন্যরকম কোশ্চেনগুলো আমি আসলে নিচ্ছি আর কি। তো দেখো উৎসের পরিবর্তনের সাথে সাথে কেমন ভাবে আসলে ক্রমগুলো বাড়বে না কমবে, মানে ডোরার ক্রম সংখ্যা। তো আমরা দেখো সূত্রটা জানি যে জেড ইকুয়ালস টু ল্যামডা ডি বাই 2a, তাই তো। এটা দরকার নেই, আমরা জানি যে এক্স এন এন ল্যামডা ডি বাই এ, তাই না। সব যদি ধ্রুবক হয় তাহলে এন ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক, রাইট। সব যদি ধ্রুবক হয়, যে ডি এ এক্স এন এগুলো যদি সব ধ্রুবক হয়, অর্থাৎ এন ব্যস্তানুপাতিক ল্যামডা, অর্থাৎ ল্যামডা যদি কমতে থাকে এরকম করে কমতে থাকে, তাহলে এন কি বাড়তে থাকবে না, তাহলে ডোরার ক্রম সংখ্যা বাড়বে। আচ্ছা, এখানে কি বলতেছে, ডোরার ক্রম সংখ্যা কমলো কেন। যে কোনো এক পাশে এনতম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় চরম থেকে দূরত্ব এরকম, আর হচ্ছে ল্যামডা যেহেতু বাড়তেছে, এটা একটু দেখি একটু। আচ্ছা ঠিকই আছে, আমি তো ঠিকই বলতেছিলাম, ঠিকই বলছি, ঠিক আছে। 500 যদি ব্যবহার করা হয়, ব্যবহার করলে কমবে, মানে ল্যামডা বাড়লে এন কমবে, এই আর কি, ঠিক আছে। এটাই আমি বলছি যে ল্যামডা কমতে থাকলে এন বাড়বে, ব্যাপারটা এটাই, বা ল্যামডা বাড়লে এন কমবে। এখানে আসলে একটু ঘুরাই লিখছে তো ওই জন্য। এটা কইরো ভাই, আলোর কম্পাঙ্ক ডোরা বৃদ্ধির জন্য কি করছে একটু দেখো, পারবা, না পারার কিছু নাই, ঠিক আছে, না পারার কিছু নাই। তৃতীয় অন্ধকার পট্টির কৌণিক অবস্থান কিরূপ পরিবর্তন হবে, পর্দাকে চিরের দিকে 5 সেন্টিমিটার সরালে, মানে 5 সেন্টিমিটার কমাই ফেলছে আমি ডি এর দৈর্ঘ্য, কইরো এটাও, কৌণিক অবস্থান চেঞ্জ হবে কি হবে না। হ্যাঁ আলটিমেটলি দেখো তো সাইন থেটা, এই যে সি সি অন্ধকার, এটা যেহেতু ব্যতিচার সেহেতু অন্ধকার মানে হচ্ছে 2n-1, তাহলে ডেল এক্স বাই এ, তাই তো। ডেল এক্স মানে হচ্ছে 2n-1 ল্যামডা বাই 2 ইন্টু এ, ল্যামডা বাই 2a। এটা দেখো এখানে কি কোনো ডি আছে, এখানে তো কোনো ডি নাই, ডি নাই। তাহলে ডি যদি কমাই তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে কি, ডি যদি কমাই কৌণিক অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না, ওকে। কারণ সূত্র তো আসলে ডি নাই, সূত্র তো ডি নাই, ঠিক আছে। আবার তুমি এইভাবে করতে পারো যে ট্যান থেটা ডি
ইকুয়ালস টু তোমার হচ্ছে যে এক্স এন ভাগ ডি, তাই তো, এখান ভাগ ডি। এইভাবে করেও তুমি দুইবার করতে পারো, যেহেতু ডি এর ভ্যালু দিচ্ছে এটা ঘতে আসছে। সো এইভাবে করাটা প্রেফারেবল। অ্যান্ড দেখবা যে আসলে দুটো একই আসতেছে, কারণ আমরা তো এই সূত্রটাও জানি, ওখানে তো কোনো ডি নাই। সো আলটিমেটলি চেঞ্জ হবে না, ঠিক আছে, পরিবর্তন হবে না। এটা এমসিকিউতে আসলে যাতে ওভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, ল্যামডা দিল, স্লিটগুলো হতে এত মিটার দূরে, মানে এটা ডি, 4টি উজ্জ্বল ডোরার ব্যবধান, এই যে 4টি উজ্জ্বল ডোরার ব্যবধান 5, 4টা উজ্জ্বল ডোরার ব্যবধান, ঠিক আছে। দেখো এই জন্য যে 3 দিছে, ঠিক আছে। আমি বলছিলাম না যে পরপর কতগুলা বললে n-1 হবে, n-1 হবে। 4টি উজ্জ্বল ডোরার ব্যবধান 3 ল্যামডা ডি বাই এ, সেখান থেকে স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব মানে এ তোমাকে বের করে ফেলছে। এই হলো কাহিনী। দশম উজ্জ্বল ডোরা দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান মানে হচ্ছে θ10, একবার হচ্ছে উজ্জ্বলের ক্ষেত্রে θ10 উজ্জ্বল আর θ10 অবম। এটা বের করবা, কিভাবে বের করবো? সূত্র তো আমরা জানি, এ সাইন থেটা, তাহলে সাইন ইনভার্স এ দিয়ে ভাগ হয়েছে ডেল এক্স বাই এ, তাই না, ডেল এক্স বাই এ। যেহেতু উজ্জ্বল, উজ্জ্বলের ডেল এক্স হচ্ছে এন ল্যামডা 10 ল্যামডা বাই এ, আর এটা হচ্ছে সাইন ইনভার্স 10, এখানে তো 10 না, এখানে হচ্ছে 2n-1, 2n-1 ল্যামডা বাই 2a, শেষ। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, দিয়ে দুটার মধ্যবর্তী পার্থক্যটা বের করে ফেলো, তাইলেই হবে। ওকে, দেখছো আমি সাইন 10 উ লিখছি, সাইন থিটা 1 এসব। তো আমাদের আসলে চ্যাপ্টারটা শেষ, বুঝছো? এই চ্যাপ্টার খুব সহজ না, শুরুর দিকে কিন্তু কনসেপ্টগুলো জটিল লাগলো, এই চ্যাপ্টার কিন্তু খুব সহজ। চলো আমরা বইটা একটু দেখি যে আসলে কি কি আছে বইয়ে। হ্যাঁ, দেখো তরঙ্গ তত্ত্ব যে হাইগেন্স দিছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের এগুলো আমরা সব আসলে বুঝাই ফেলছি। হ্যাঁ, এই যে ইকুয়ালস টু ই নট সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স, এগুলো হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার থেকে জানতে হয়। আলোকের প্রকৃতি সম্বন্ধে যেসব তত্ত্ব উদ্ভাবিত হয়েছে এগুলো থেকে কোনটা দিয়ে কোনটা প্রমাণ করতে হয়, এগুলো এমসিকিউর জন্য লাগে, ঠিক আছে। এগুলো এমসিকিউর জন্য লাগে। কোন, এই যে বিশাল একটা চার্ট আছে, কোন আলো কিসে কাজ করে, ব্যবহারটা কোথায়, এগুলো কয়েকটা মনে রাখলেই ভালো, কয়েকটা মনে রাখতে পারলে ভালো, বেশি দরকার নেই। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আর কিছুই দরকার নেই, ঠিক আছে, এখান থেকে আমাদের আর কিছুই দরকার নাই। এখানে ব্যতিচারের শর্তাবলী একটু পড়ো, কারণ ওখান থেকে যে আমরা একটা কোশ্চেন পাইছিলাম, তাই না, ওখান থেকে আমরা কোশ্চেন পাইছিলাম। এখানে আর কিছুই লাগবে না, এগুলো আমরা সব করে ফেলছি, এখান থেকে ম্যাথ করে ফেলছি। এখানে কিছু লাগবে না। যে কৌণিক বেদ পর্দার অবস্থানের উপর নির্ভর করে না, এটা ডিরেক্ট এখানে লিখাই আছে, ঠিক আছে, এখানে ডিরেক্ট এটা লিখাই আছে। দুটি আলাদা উৎস কেন ব্যতিচার সৃষ্টি করতে পারে না, সরি, দুটি একই ধরনের উৎস কেন সৃষ্টি করতে পারে না, এটা ব্যাখ্যা দিচ্ছে। তো এগুলো ব্যাখ্যাগুলো পড়ো। হ্যাঁ, এখান থেকে খ চলে আসে মাঝে মধ্যে। অপবর্তন কিভাবে হইতে পারে এই জিনিসগুলো পড়তে হবে, বুঝছো? যে ফ্রেনেল শ্রেণী খাড়া ধারে সরু তারে অল্প পরিসর ছিদ্রে হইতে পারে। সো এগুলা থেকে এমসিকিউ আসে, মানে বহুপদী। তো এমসিকিউ যদি অনেকগুলো ভুল হয়ে যায় তাহলে তো মার্ক কমে যাবে। সো এমসিকিউ পারার জন্য এই কিছু কিছু পয়েন্টগুলো যেগুলো বলতেছি এগুলো পড়ে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এই যে নিঃসরণ গ্রেটিংটা কি, এগুলো একটু দেখো, গ্রেটিং, তারপরে এখানে গ্রেটিং এর ব্যবহারটা কি এটাও পড়ে ফেলো। তারপর সমবর্তন আছে, সমবর্তনের শুরুতে তোমার টুরমালাইন কি, হ্যাঁ, হালকা সবুজ রঙের পোলারয়েড, নিকল প্রিজম, পোলারয়েড, এগুলো একটু পড়ো। আর বোল্ড হরফগুলো মিশতেও না আর কি। বুস্টারের সূত্র এটা আমরা পড়ে ফেলছি, তো সমস্যা নেই। হ্যাঁ, পানিরটা কত, কাঁচের কত, সমবর্তন কোণের মান, এগুলো একটু দেখলে ভালো, ঠিক আছে। কোসেক থেটা সি যে ট্যান আইপি, এই জিনিসটা এখানে প্রমাণ করছে, তো এটা কইরো, মানে দেখো আর কি, তাহলেই হবে। এই আর কি, যে ম্যালাসের সূত্র, হ্যাঁ, আই সমানুপাতিক কজ স্কোয়ার থেটা, তাই না, ওই যে আই ইকুয়ালস টু আই নট কজ স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান শেষ, ঠিক আছে। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবা যে এই জিনিসটা ভাই বুঝতে পারতেছি না। এখানে আসলে না বোঝার কিছু নাই, জাস্ট কয়েকটা সূত্র মুখস্থ রাখবা অ্যান্ড দেখবা সব সিকিউ আসলে পানির মতো সহজ, ঠিক আছে। তো আশা করা যায় এই চ্যাপ্টার তোমাদের শেষ অ্যান্ড কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাই দেবো, ইনশাআল্লাহ আমি রিপ্লাই করে দেবো। অ্যান্ড আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম।